ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের আরও 4টে বডি আছে। প্রথমে হচ্ছে অন্নময় কোষ, ফিজিক্যাল বডি, দেন মনোময় কোষ, মাইন্ড, তারপরে হচ্ছে কেউ হয়তো 1000 বছর জন্মেছে, কেউ বা 100 জন্ম জন্মেছে। প্রত্যেকটা জন্মের রেকর্ড কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে। পাস্ট লাইফে সবসময় কি মানুষ জন্মই? যারা কুকুর থাকে তারা ভীষণ ওবিডিয়েন্ট হয় বা এরকম তার থাকে, স্মেলিং ইয়েটা খুব বেশি থাকে। যেমন আমি বলবো, আমি আমার পাস্ট লাইফে যখন একটা খুব বড় আমার পাস্ট লাইফটা পরে আলোচনা করব। এই লাইফে আমার এক ফ্রেন্ডের বাচ্চা আছে, তা সে খুব অ্যাটাচড, খুব ভালো। এবার যখন আমি আমার পাস্ট লাইফ দেখছি তখন আমি বলছি আচ্ছা ওকে তো আমি কোথায় দেখেছি। এবার আমাদের মা বাবা আছে এই জন্মে, এটা কি হয় যে আগের জন্মেও সে মা বাবা ছিল? বলছে আমি হিউম্যান বডিতে আসবো না ততক্ষণ, সে প্রতিজ্ঞা করছে, বলছে ততক্ষণ না এই শত্রুগুলো ধ্বংস হবে। প্রত্যেকটা সাফারিংয়ের পেছনে পাস্ট লাইফের কিছু না কিছু কানেকশন থাকে এবং বেশিরভাগ কারণেই সেটা থাকে। সে অন্য কাউকে ধরছে না কেন? ওখানে তো ধরো ওইখানে আরও অনেকে যায়, কাউকে ধরো তাকে ধরেছে কেন? এবার আমি যখন ওই লাইফটাও দেখেছিলাম, আমি প্রথম শুরুই করেছিলাম যে আমি যাব না, আমি হিন্দু বংশের বিধবা, আমি কেন যাব, আমি কেন ধর্মান্তরিত হব। পাস্ট লাইফ রিগ্রেশন, এই নিয়ে আজকের পডকাস্ট। অনেকেরই হয় এই জন্মে কিছু ট্রমা বা কিছুতে ভয়, এই বিষয়বস্তুগুলো থাকে, আপনাদেরও হয়তো আছে। সেই ট্রমা বা ভয়ের কারণ কিন্তু আমাদের পূর্ব জন্মের সাথে কানেক্টেড। কিভাবে সেটাই জানবেন আজকের পডকাস্টে। আজকে আমাদের সাথে রয়েছে পিয়ালি সরকার। পিয়ালিদি মূলত পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে এবং তার করা কিছু ক্লায়েন্টের অভিজ্ঞতা নিয়ে আজকের পডকাস্টটি। তাই বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। পিয়ালি সরকার অন ইউটিএস। আজকে আমরা আমাদের পূর্বজন্মের কথা বলবো এই পডকাস্টে। আমরা পূর্বজন্ম নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল একটা পডকাস্ট করেছি, সেটা হয়তো এখনও রিলিজ করেনি, বাট এই প্রসেসটা একটু আলাদা, যেখানে ন্যাচারালি জানা যায় যে আগের জন্মে মানুষ কি করেছে, কি না করেছে, কেন এই জন্মে মানুষ সাফার করছে, এই বিষয়গুলো জানা যায়। মিসেস পিয়ালি সরকার, নমস্কার, ইউটিএসে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ এখানে ইনভাইট করার জন্য। আমি আজকে যেই বিষয়টা আপনাকে জিজ্ঞেস করব, সবার আগে আপনি যেটা বলছিলেন পিএলআর, এই পিএলআর বিষয়টা কি? আচ্ছা, পিএলআরকে যদি আমি শর্ট ফর্মে বলি, এটা হচ্ছে মিরার কর্মা বা কর্মকা আয়না। মানে আমরা প্রেজেন্ট লাইফ আমরা যেভাবে প্রত্যেকটা মানুষ লিড করছে, কেন, সেই কেনর কোশ্চেনগুলোর অ্যান্সার আছে পাস্ট লাইফ রিগ্রেশন। এটা হচ্ছে একটা ডিপ হিলিং সেশন, যেখানে আমরা মানে এই হিলিং সেশনের মাধ্যমে আমরা অনেক অ্যান্সার যেমন পাই, তেমন আমরা অনেক সমস্যা থেকে তার সলভ পাই বা রিকভারিও করতে পারি। আচ্ছা, মানে এই প্রসেসটা কিভাবে হয়? আচ্ছা, প্রথম বলি, আমরা প্রত্যেকটা হিউম্যান বিং, আমাদের যেটা শরীর দেখা যাচ্ছে মানে ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের আরও 4টে বডি আছে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে অন্নময় কোষ, ফিজিক্যাল বডি, দেন মনোময় কোষ, মাইন্ড, তারপরে হচ্ছে প্রাণময় কোষ বা স্পিরিট, দেন হচ্ছে উইজডম, বিজ্ঞানময় কোষ, আর লাস্ট হচ্ছে ব্লিস আনন্দময় কোষ, যেটাকে আমরা ব্লিস বডি বলি। এবার যেটা দৃশ্যমান বডি বা আমাদের ফিজিক্যাল বডি, তার থেকে যেটা অদৃশ্যমান বডি থাকে সেটা অনেক বেশি পাওয়ারফুল থাকে। পাস্ট লাইফ রিগ্রেশন একটা প্রসেস, একটা হিলিং প্রসেস, আগেই বলছিলাম। এবার আমাদের ফিজিক্যাল বডিতে আমরা পাস্ট লাইফ ট্রাভেল করতে পারি না, তাহলে এটা কিভাবে হয়? এটা প্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল বডিকে রিল্যাক্স করতে হয় এবং আমাদের মাইন্ড সারাক্ষণ, যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের মাইন্ড জেগে থাকে। মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের সচেতন মন বা অবচেতন মন, কনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড। পাস্ট লাইফ রিগ্রেশনে যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে আসে বা যে কোনো যারা থেরাপিস্ট বা যারা কোচ, তারা কি করবে? তারা প্রথমে তাকে ফিজিক্যাল বডিকে রিল্যাক্সেশন দেবে। দেন যখন স্থূল শরীরটা শান্ত হয়ে যাচ্ছে, তখন সূক্ষ্ম শরীর বা যেটাকে আমরা মনোময় কোষ বলছি বা উইজডমটাও সেখানে অ্যাড হয়, বাট মেইন কাজ হয় মনোময় কোষ বা আমাদের যেটা থাকে মাইন্ড, এটার উপরে। যখন কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে যাচ্ছে, দেন সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে, যেখানে সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের
লাইব্রেরি বলা হয়। কিসের লাইব্রেরি? আমাদের সমস্ত স্মৃতি বা যেগুলো আমাদের এই জন্মের ছোটোবেলা মানে একদম গর্ভকালীন বা থাকাকালীন যেটা, এবং তারও প্রচুর, আমাদের তো প্রত্যেকটা মানুষের অনেক অনেক জন্ম, কেউ হয়তো 1000 বছর জন্মেছে, কেউ বা 100 জন্ম জন্মেছে, প্রত্যেকটা জন্মের রেকর্ড কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থাকে। এবার সেটা তো স্বাভাবিকভাবে আমাদের মনে থাকে না, বাট হ্যাঁ মনে থাকে কাদের? যারা ভীষণ পরিমাণে যোগ সাধনা তপস্যা এর মধ্যে থাকে, তারা নিজেরাই নিজেদের পাস্ট লাইফ অনেক সময় দেখতে পায়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেটা দেখা সম্ভব হয় না। তখন তাদের কাছে কোনো কোচ বা যারা থেরাপিস্ট তাদের যেতে হয়। প্রথমে তাদের একটা গাইডেড মেডিটেশন দেওয়া হয়। মেডিটেশনে কি করা হয়? কিছুটা স্ক্রিপ্টিং থাকে, মানে কিছুটা তাকে বলা হয় এটা ইম্যাজিন করো, একটা পাহাড়, নদী, জল। এটা কেন বলা হয়? কারণ তার সচেতন মনটা যেন আস্তে আস্তে শান্ত হয়। যখন তার সচেতন মনটা ঘুমিয়ে পড়বে তখন তার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে, যেখানে সমস্ত মেমোরি রাখা আছে। এবার একটা প্রসেসের মাধ্যমে তাকে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হলো। দেন যখন সে থেরাপিস্ট থাকছে, সে চুপ করে যাবে, তখন তাকে বলা হলো যে তুমি কোথায় গেছো বা কোথায় কী দেখতে পাচ্ছ। দেন সে যেটা বলবে তখন সেটা রেকর্ড করা হবে, বা সেটা যদি নোট ডাউন আমি অবশ্যই করি, যারা করে প্রত্যেকে একই প্রসেস থাকে। তখন সে এবার প্রথম বলতে হবে সে কী কারণে পাস্ট লাইফ দেখছে। শুধুমাত্র কৌতূহলবশত না দেখাই ভালো, তার কারণ আমি পরে আলোচনা করছি। ধরুন কেউ ফিনান্সিয়াল প্রবলেম আছে, কারুর হেলথ, কারুর রিলেশনশিপ, তো জিজ্ঞাসা করা হবে যে কোথা থেকে তোমার এই প্রবলেমটা শুরু হয়েছিল, মানে হেলথ প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছিল। তার মেমোরিতে কিন্তু ওটাই অ্যাক্টিভ আছে, এই প্রসেসের মাধ্যমে সেটা আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেন সে তখন নিজেই বলবে, তার চোখ বন্ধ থাকছে, সে তখন ট্রান্সে চলে যাচ্ছে। ট্রান্স মিন্স ঘুম, মানে সুষুপ্ত অবস্থা আমরা বলি। ঘুম তো ফিজিক্যাল বডি, কারণ সে ঘুমালে তো সে ইনস্ট্রাকশন শুনতে পাবে না, সে সবটাই শুনতে পাচ্ছে, তার শরীর মানে সচেতন মনটা ঘুমিয়ে গেছে। তো এই অবস্থায় সে সমস্ত কিছু তার মানে ওই মাইন্ড বডি যেটা এক্সপিরিয়েন্স করছে, সে তার ফিজিক্যাল বডিতেও সেটা এক্সপিরিয়েন্স করে। যেমন কারোর খুব পড়ে যাচ্ছে, হয়তো কেউ খুন হচ্ছে, কেউ জলে ডুবে যাচ্ছে, সেম কিন্তু সে ফিজিক্যাল বডিতেও করে, বাট পুরো আফটার সেশনে তার কিন্তু কোনো সমস্যা হয় না। তো এটা একটা বড় প্রসেস। এবার আমি কিছু পাস্ট লাইফ নিয়ে কোয়েশ্চেনে আসি। আচ্ছা, পাস্ট লাইফে সবসময় কি মানুষ জন্মই হয়? না না না, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু মানে পশুজনী থেকে, মানে আমাদের মনুষ্য জন্মের আগে থাকে পশুজনী, বা তারও আগে হয়তো উদ্ভিদ, বা একদম হাজার হাজার বছরের মেমোরি আমাদের আছে। বাট এরকমও বহু মানুষ এসেছে যারা হয়তো আগের জন্মে মানুষ ছিলই না, কেউ উদ্ভিদ ছিল, কেউ গাছ ছিল, কেউ অ্যানিমেল ছিল, এরকমও হয়। তারা কি বলে? তারা কিছু বলেন, তারা ডিসক্রাইব করে, তাদের তো কোনো ভাষা নেই। তো বলছে যে অনেকক্ষণ চুপ থাকার পরে যখন জিজ্ঞাসা করা, তখন সে বললো আমি তো নড়তে পারছি না, আমি তো ফিক্সড। আমি বললাম তাহলে তুমি কি পরে আছো? ওটা প্রথম আমি পরে আলোচনা করব। কি আমরা পরিধান করি সেটা দেখে দুটো জিনিস বোঝা যায়। এক তো হচ্ছে কোথাকার, মানে তার মানে সোশ্যাল স্ট্যাটাসটা বোঝা যায়, সে কি ড্রেস পরেছে বা সে কোথাকার বাসিন্দা সেটাও বোঝা যায়। যখন সে বলছে যে মানে সবুজ গা, মানে এরকম, তারপরে যখন সে বুঝতে পারছে যে আমি গাছ, তখন সে তার তো আর কোনো সেখানে দেখানোর কিছু নেই, তখন সেখানে থেকে তাকে রিগ্রেশনের মাধ্যমে বের করা হয়। এবার অনেক আছে অ্যানিমেলও থাকে, প্রচণ্ড রাগ, যাদের অ্যাঙ্গার ইস্যু থাকে, তো সেক্ষেত্রে তারা মানে ওরকম বন্য হিংস্র প্রাণী থাকে, সেখান থেকে ওই মেমোরিটা তাদের অ্যাক্টিভ আছে, যার জন্য তারা যখন বলি যে দেখো তুমি হিউম্যান হওয়ার আগে কোথায় ছিলে, তখন সেই মেমোরিটা তাদের অ্যাক্টিভ হয়ে যায়। এবং ওই মেমোরিটা অ্যাক্টিভ হলে তখন কিন্তু ফিজিক্যাল বডিতেও কিন্তু আমরা সেম জিনিসটা আমরা ফিল করি। কুকুর হলে কি করে? না নিশ্চয়ই ওটা করবে না, ওটা মানে ও ডিসক্রাইব করে। তাদের মধ্যে দেখা যায় তাদের মধ্যে বিশ্বস্ততা অনেক বেশি থাকে। যারা মানে কুকুর থাকে তারা ভীষণ ওবিডিয়েন্ট হয় বা এরকম, তার থাকে স্মেলিং ইয়েটা খুব বেশি থাকে, মানে যে সিক্স সেন্সটা ব্যাপারটা থাকে। সেই সময় কি করে, মানে ধরো বুঝতে পারছে যে তাদের মধ্যে তখন সেই মনুষ্য বোধটা তো নেই, কিন্তু তারা বুঝতে পারে জাস্ট কি ছিলাম কি করে মৃত্যু হয়েছে এটা বুঝতে পারে। কারণ পাস্ট লাইফে ওটা কি বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমি কুকুর আছি বা আমি সাপোজ বলছি, এরকম কেউ আসেনি কুকুর আছে, কিন্তু এরকম হয় যে যেমন আমি বলবো আমি আমার পাস্ট লাইফে যখন একটা খুব বড় আমার পাস্ট লাইফটা পরে আলোচনা করব। এই লাইফে আমার এক ফ্রেন্ডের বাচ্চা আছে, তো সে খুব অ্যাটাচড, খুব ভালো। এবার যখন আমি আমার পাস্ট লাইফ দেখছি তখন আমি বলছি আচ্ছা ওকে তো আমি কোথায় দেখেছি। বললো কি, মানে যে আমাকে রিগ্রেশন করাচ্ছিলেন তিনি বললো কী ছিল, আমি বললাম আমার ছাগল ছানা ছিল, মানে গ্রাম, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং ওর এই হেয়ারগুলো ঠিক ওরকম, ছাগল খুব মিষ্টি,
হ্যাঁ, তো এই যে এই ব্যাপারটা মানে আমি সেই সময় তাকে আবিষ্কার করেছি, কিন্তু তার আগে কিন্তু কখনো বুঝতেই পারিনি যে ওর সাথে আমার কানেকশন ছিল। তো ও ছিল একটা ছাগলছানা, আমার পোষা ছাগলছানা। আচ্ছা, মানে তার মায়ের রাগ হয়নি? না, তার মায়ের রাগ হয়নি, কারণ সে অ্যানিমাল লাভার। আচ্ছা, তাহলে ঠিক আছে, একদমই রাগ হয়নি। না আমি বলছি ধরো কেউ দেখছে যে তার পাস্ট লাইফে কুকুর, সে কথার কথা বলছি, এবার তারও তো পেছনে তার জন্ম আছে, তো তার পেছনে কি যাওয়া যায়? আরও পেছনে, অনেক পেছনে যাওয়া যায়, অনেক পেছনে যাওয়া যায়। এবার সেটা হচ্ছে যে দেখতে আসছে তার কতটা মানে আধার যেরকম হবে সেখানে, মানে কন্টেনার যেরকম হবে, জিনিস বস্তুও সেখানে সেরকম থাকবে। একটা বাটিতে যেটুকু ধরবে, একটা গামলায় নিশ্চয়ই তার থেকে বেশি ধরবে। যে ব্যক্তি দেখতে আসছে পাস্ট লাইফ, তার অ্যাকসেপ্টেন্স ক্ষমতা কতটা, তার সোল ক্যাপাসিটি কত, মানে শক্তিশালী সোল থাকে বা শক্তিশালী আত্মা যেটা বলি, আর একটা খুব দুর্বল যে সত্যিটা নিতে পারে না, তখন সে হয়তো অর্ধেক দেখে চলে আসবে। এরকমও কেস আমার বহু হয়েছে যে কিছুটা দেখা শুরু করলো, সে বলছে আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর নিতে পারছি না, তখন তাকে আবার প্রসেস করে আবার মানে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসা হয়। ওই সময় নিতে যখন পারে না তখন কি কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে ফিজিক্যাল পেন হয় বা সে নিজে তখন হাঁসফাঁস করে, মানে ওখানে সে নিতে পারছে না। যেমন ধরো কেউ যদি আগের লাইফে কোনো রেপিস্ট বা কোনো চোর ডাকাত থাকে, সে কিন্তু সেটা নিতে পারবে না যদি না সেই লাইফে তার মধ্যে সেই বোধটা থাকে যে যা কিছু হোক আমি অ্যাকসেপ্ট করব। এবং পাস্ট লাইফ শুরু করার আগে আমি বলি, এবং যারা যারা এই প্রফেশনে আছে প্রত্যেকেই বলে কম বেশি, যে যেটা দেখবে সেটা তুমি অ্যাকসেপ্ট করবে। সেই বোধটা যদি তোমার থাকে, সেই অ্যাকসেপ্টেন্স যদি থাকে, দেন তুমি পাস্ট লাইফে যাও। নতুবা এমন কিছু দেখলে, পাস্ট লাইফ দেখা মানে তো শুধু লাইফ, তোমার লাইফ দেখা না বা আমার লাইফ দেখা না, পাস্ট লাইফ দেখা মানে আমাদের সাথে যারা রিলেটেড আছে তাদের ফাইলও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এমন অনেক সত্যি থাকে যে সত্যিটা বর্তমানে জানলে আমাদের হয়তো আমরা মেনে নিতে পারবো না বা সমস্যার সৃষ্টি হবে। তাই প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, সত্যিটাকে স্বীকার করার ক্ষমতা। তাহলে খুব সুন্দর, স্মুথলি এবং ইজিলি পাস্ট লাইফ হয়। এবং যে ব্যাপারটা থাকে রিগ্রেশন, মানে যেটা আমি ক্লোজার দেওয়া, মানে আমি একটা ভুল করেছি বা আমার সাথে কেউ ভুল করেছে, সেই কর্মাটাকে আমি এন্ড করব, সেই কর্মাটাকে আমি নতুনভাবে আমার লাইফে আমি প্রগ্রেসিভ করার জন্য ব্যবহার করব, এটা থাকে। আচ্ছা, এই যে কানেকশানটা বললে সেটা দিয়ে একটা জিনিস মাথায় এলো, যে এই যে তুমি একটু আগে বললে তোমার বন্ধুর বাচ্চা তোমার ছাগলছানা ছিল, এবার আমাদের মা বাবা আছে এই জন্মে, এবার এটা কি হয় যে আগের জন্মেও সে মা বাবা ছিল বা অন্য কিছুও হতে পারে? একদম, মা বাবা যে এই জন্মে থাকবে সে যে আগের জন্মেই মা বাবা থাকবে এমন কোনো ব্যাপার নয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কোন ক্ষেত্রে হয়, যেমন আগের জন্মে আমার কাছে 2-1 করতে এসছে, মানে আমি রিসেন্ট পাস্টে একটা বলছি, তার হাজব্যান্ডের সাথে তার প্রবলেম, সেটা সে দেখতে এসছে। কেন এত ভালো ছেলেটি, ভীষণ ভালো, এবং ওয়াইফও খুব ভালো, ওয়াইফ আমার কাছে দেখতে এসেছিলেন। তো সমস্যা খুব ভালো থাকছে, হঠাৎ করে প্রবলেম শুরু হচ্ছে, তো একটা প্রবলেম নিয়ে আসতে হয় পাস্ট লাইফ দেখার জন্য। সে দেখছে, সে খুব কাজে রাজস্থানে, সে নিজেকে দেখছে রাজস্থানি ড্রেস পরা। এবার আমি বললাম ওর হাজব্যান্ডের নাম ধরে দেখ, ওকে ছিল মানে আমার থেকে ছোট বলে আমি তুই করে বলেছিলাম। এবার বললো আমার বাবা। এবার পাস্ট লাইফের দুটো জিনিস মিল থাকে, একটা হচ্ছে চোখের দৃষ্টি। তো যে ওয়াইফ আমার কাছে দেখতে এসেছিল, যে হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, তো যখন সে পাস্ট লাইফ দেখা শুরু করলো, সে দেখছে প্রথমে ছোট থেকে দেখাতে হয়, বা হয়তো পাস্ট লাইফে যাওয়ার পরে সে একটা মিডিল এজ দেখছে। এজটা মানে এমন নয় যে সে ছোট দেখবে বা প্রাপ্তবয়স্ক দেখবে, সেটা সে ডিসাইড করবে সে কোন মোমেন্টটাতে তার ক্লিকটা করলো। এবার তাকে ছোট বড় মানে জীবনের প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা স্টেজে তাকে নিয়ে যাওয়া হয়। বললাম তুমি দেখো ছোট ছিলে যখন, কোথায় ছিলে, কেমন ছিলে, কি ড্রেস পরেছো, তখন বলছে এটাই তো আমার বাবা। কে? আমার হাজব্যান্ড। তো বলছে ওর নেচারটাও তো ওর মতনই, কখনো ভালোবাসা, কখনো অতিরিক্ত মানে শাসন। যাই হোক, দেখার পরে তো এবার ওর মাকে যখন দেখছে তখন খুব কাঁদছে, বলছে এই জন্মে আমার ছেলে, আমার মানে মা ছিল পূর্বজন্মে। তো এই যে মা বাবার প্রশ্নটা তুমি তুললে, মা বাবা যে মা বাবা হয়েই আসবে এমন নয়, ওর যেমন কি হাজব্যান্ড হয়ে এসছে আর সন্তান হয়ে এসছে। কেন এসেছে? কারণ মেয়েটি সুইসাইড করেছিল, ওর ইনকমপ্লিট থেকে গেছে মা বাবার প্রতি স্নেহ ভালোবাসা, সেই জন্যে ও নিজের মানে একদম পরিবার বলতে বাবা মা ভাই বোন যাদের আমরা বোঝাই, এই সময় ও চেয়েছিল, মানে মৃত্যুর সময় আমাদের লাস্ট থট যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমাদের পরের জন্ম। এমন নয় যে পরের জন্ম বলতে 5 দিন বা 6 দিন বা 2 বছর পরে হবে, সেটা আমি প্রসঙ্গটা পরে আসছি। কিন্তু কি এই লাইফে সে কিন্তু দুজনকেই পেয়েছে, যারা আগের লাইফে ওর বাবা মা ছিল, একজন সন্তান হিসাবে এসছে, একজন হাজব্যান্ড হিসাবে এসছে। এবার এরকম বহু মানুষ আছে যারা আগের লাইফে তাদের মা বাবাকে, তারা এই লাইফেও মা বাবা পেয়েছে, যেমন আমার। আমি দেখতে গেছিলাম অন্য একটা কারণে, সেটা আবার পরে বলছি, কিন্তু আমি দেখলাম আমার পাস্ট লাইফে আমার বাবা মা রয়েছে। এবং একটা পারিবারিক হিংসা নয়, এটা সামাজিক হিংসা বলবো, কারণ সেটা আজ থেকে অলমোস্ট 600 বছর আগে ছিল।
তখন নবাব শাসন ছিল, আর হিন্দু বংশের আমি ছিলাম, এবং অর্থ এবং সৌন্দর্য দুটোই ছিল প্রধান শত্রু। মানে অর্থের কারণে হিংসার শিকার এবং সৌন্দর্যের কারণেও শিকার। আমার বয়স যখন 13 বছর, তখন আমার বাবা মাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, এবং যখন আমি দেখছি ওটা, আমি এক্সপেরিয়েন্স করছি, আমার গায়ে প্রত্যেকটা মানে পুরো ফিজিক্যাল বডি আমার সেই তাপটা অনুভব করছে। আর আমার যে দাদামশাই ছিল তাকে চিৎকার করে বলছি, মানে তখন যেটা আমি ডায়লগ বলেছি প্রেজেন্ট লাইফ, মানে যখন রিগ্রেশন করছি সেটা আমি বলছি। এটা সবার যে হয় তা নয়, সবাই ডিসক্রাইব করে, বাট সংলাপ, একই সংলাপ বলে খুব কম মানুষ আছে। তাদের মধ্যে যেমন আমি বলেছিলাম, এবং আমি অনেক পাস্ট লাইফেই দেখেছি ওরকম হয়। বলছি নিয়ে আমার বাবা মা পুড়ে যাচ্ছে, দাদামশাই ওদের বের করো বের করো। বলছে না দিদিভাই, ঠিক এভাবেই বলছে, না দিদিভাই তোকে বাঁচাতে পারবো না। বয়স আমার তখন 13 বছর। নিয়ে আসলো। এবার ওটা দেখলাম আরও অনেক অনেক বড় ঘটনা ছিল, এবং অত্যন্ত পেইনফুল এবং ট্রমাটিক একটা লাইফ ছিল, বাট খুব যোদ্ধা মানসিকতা ছিলাম। তো সেটা এই বাবা মার প্রসঙ্গটা বলি। এবার এই লাইফে কি হয়, আমার বাবা মা অতিরিক্ত ওভার প্রোটেক্টিভ। মানে আমার কাছে আমার বাবা মা মানে জীবন্ত দেবী দেবতা বলতে যা বোঝায় একদম সেরকম, মানে খুবই, মানে একদম ছোট থেকে এই পর্যন্ত এত মানে ওভার প্রোটেকশান দিয়েছে। তার কারণটা বুঝলাম পাস্ট লাইফ করার পরে, কারণ তারা আমাকে 13 বছর বয়সের ওই মানে মানে কিশোরী যে ব্যাপারটা, আমি যে এখন প্রায় মধ্যবয়সী হয়ে গেছি, সেটা কিন্তু তাদের মধ্যে, সেটা ওই মেমোরিতে কিন্তু তাদের আসে না। ওভাবেই প্রোটেকশান দেয়, ওভাবেই ওভার প্রোটেকশান দেয়, কারণ তাদের মেমোরিতে ওটাই রয়ে গেছে যে আমি নিজে হাতে বিয়ে দিতে পারিনি, আমি নিজে হাতে ঠিক মতন কেয়ার করতে পারিনি, যার জন্য মানে এক্সেসিভ। তো এটা কিন্তু হয় যে মা বাবা হিসাবেও আসতে পারে, সোল কন্ট্যাক্ট থাকে, আর আবার ছেলে মেয়ে হিসাবেও আসতে পারে, বন্ধু হিসাবেও আসতে পারে, এরকম যে কোনো ফরমেশনে, মানে তোমার র্যাপারটা যাই থাকুক না, কারণ আমাদের ফিজিক্যাল বডি যদি র্যাপার হয়, ভেতরের তোমার জিনিস বস্তু সেটা যাকুশ মানে সোল, সেটা তো একই থাকছে, শুধু বাইরের আবরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো স্বামী স্ত্রী, কখনো বন্ধু, কখনো বা ফ্রেন্ড, এরকম মানে, বা শত্রু হিসাবেও আসে যদি তাদের কার্মিক অ্যাকাউন্ট ভীষণ পরিমাণে খারাপ থাকে। এরকমও হয় যে বাবা মা কিন্তু শত্রু হিসাবে জন্মেছে, তাহলে ওটা কর্মের জন্য হয়। আচ্ছা, অনেক সময় আমি দেখি, তার আগে আমি একটা বিষয় জিজ্ঞেস করি, এই যে কানেকশন, মানে আজকে এই জন্মের যদি আমি কথা বলি, এই জন্মে আমার বাবা মা, আমার ওয়াইফ, ধরো ও আমার বন্ধু, তার মানে পরের জন্মে এরাই কোনো না কোনো ফর্মে আসবে। সোল ফ্যামিলি কিন্তু এটা আসবে, তোমার শত্রু বা মিত্র সবাই কিন্তু তোমার সাথেই আসবে। এবার সবাই যে তোমার এক লাইফেই আসবে এমন নয়। ধরো প্রেজেন্ট লাইফে, যদি প্রেজেন্ট লাইফে পিয়ালির যাদের সাথে এন্টায়ার লাইফ আমি মিশছি, সবাই যে আমার পরের লাইফে, এই ধরো 1000 জনের সাথে যদি আমি মিশি, তো 1000 জনই যে আসবে এমন নয়, 500 জন আসতে পারে। এবার 500 জন যারা আসবে তাদের আসার ছিল ডেস্টিনিতে, বা তারা ডিসাইড করেছে যে আমি আসবো, আর 500 জন হয়তো সেই সময়টায় আসছে না। আসবে তো সবাই, কিন্তু একই নির্দিষ্ট সময়ে আসতে গেলে তাদের সেরকম সোল কন্ট্যাক্ট থাকে, হয় ভীষণ ভালোবাসা, নতুবা তীব্র ঘৃণা। তোমার কাছে কিছু কার্মিক ব্যাগেজ যদি না থাকে, তাহলে কেন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তাই না? এটা সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। আজকে আমরা এই পডকাস্টটা করছি, মানে আমার তোমার দেখা হয়েছে বা ফেসবুকের মাধ্যমে, যাই হোক, এটাও কি আগের লাইফের কোনো কানেকশন ছিল বলেই কোনো না কোনো কানেকশন থাকবেই, কারণ যেখানে কর্ম রিলেটেড, তুমি তোমার কর্ম করছো, আমি আমার কর্ম পদ্ধতিটা তুলে ধরছি তোমার মাধ্যমে। তো এর আগে কখনো আমি সোশ্যাল মিডিয়া এভাবে বলিনি, কারণ সেটা অনেক কারণ আছে, যাই হোক। কিন্তু আমি আসলাম কেন তোমার আহ্বানে, বা তুমি আমাকে ইনভাইট করেছে, আসলাম, তার কারণ কোনো না কোনোভাবে আমাদের কন্ট্যাক্ট ছিল। তোমার মাধ্যমেই হয়তো আমি প্রকাশ করব আমার কথাগুলো, এটাও হতে পারে। তো সেটা রিগ্রেশন করলে জানা যাবে, বাট যেরকম আমার অভিজ্ঞতা যেটা বলে আমি সেটাই বললাম। আচ্ছা, এবার বাবা মার বিষয়টা আসি। অনেক বাবা মা আমরা দেখেছি, মানে শুনেও থাকি যে ছেলে মেয়েকে দেখতে পায় না, বা ছেলে বাবা মাকে দেখতে পায় না, এটা হয়। এটা তার মানে পাস্ট লাইফে তাদের সাথে কিছু একটা হয়েছে। বললাম যে শত্রু অনেক সময় বাবা মা হিসাবে আসতে পারে, মানে তোমার হয়তো দুজন, ধরো এ আর বি, আগের জন্মে প্রচণ্ড শত্রু ছিল, বা কোনো না কোনোভাবে তাদের একজন আরেকজনের সাথে ক্ষতি করেছে। তো সেই ক্ষতির হিসাবটা তুমি কখন দেবে? যখন তুমি তোমার সন্তান হিসাবে বা বাবা মা হিসাবে তুমি যখন পাবে, তখন কিন্তু তুমি তাকে দেখো, একটা বন্ধু হিসাবে আমাদের লাইফের উপর তার কন্ট্রোল থাকবে না। সবচেয়ে বেশি কন্ট্রোল কাদের থাকে? বাবা মার। যতক্ষণ না আমরা মানে বিয়ের পরেও কিন্তু থাকে, সেটা ছেলে বলো বা মেয়ে বলো। এরকম চারিপাশে অনেক মানুষ দেখবে যারা মানে মধ্যবয়স হয়ে যাওয়ার পরেও ছেলেমেয়ের ওপর থেকে কন্ট্রোলটা সরাতে পারে না। তো কেন পারে না? কারণ কর্মটা সে সেভাবে রিলিজ করাচ্ছে বা সেটা শোধ নিচ্ছে, সোজা বাংলা কথায়। বাবা মা প্রসঙ্গে যখন তুললেন, দেখো শ্বশুর শাশুড়িও আমাদের বাবা মা হয়। তো আমি মানে বাই প্রফেশন আমি একজন ট্যারো ট্রিডার এবং আমি স্পিরিচুয়াল হিলার। পাস্ট লাইফটা আমি পরে করেছি। তো আমার মেয়ে যখন
5 বছর অতিক্রম করছে, তখন কি হয়, তখন 5 বছরের পর তার নিজস্ব একটা নিজস্বতা বা ব্যক্তি সত্তা তার মধ্যে সবার মধ্যেই হয়। যখন সে বড় হচ্ছে তার মধ্যে কিছু অদ্ভুত নেচারের চেঞ্জ হচ্ছে, এমনিতেই সে একটু টম্বয়, তো শুধুমাত্র পার্টিকুলার আমার সাথে প্রচণ্ড ওভার কন্ট্রোলিং, প্রচণ্ড, মানে পড়াশোনা করাতে গেলে তুমি কিছু বোঝো না, তা এরকম ধরনের মানে এমন কথা বলছে যেটা খুব অপমানজনক, বা খুব যখন এক্সট্রিম রেগে যাচ্ছে তখন আঙুল উঁচু করে বলছে আমি তোমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেবো। এবার স্বাভাবিক মানে মা হিসাবে এটা খুব কষ্টকর যে একটা বাচ্চা এটা বলছে, কিন্তু সে কিন্তু শুধু কাউকে না আমাকে বলছে, তার মানে কিছু না কিছু তো আমার সাথে আছে। তো আমি কাউন্সিলিং করাই একজন সচেতন মা হিসাবে, তাতেও কিন্তু সেরকম ভালো রেজাল্ট হয়নি। দেন আমি যেখান থেকে হিলিং শিখি, উনি আমার যে ম্যাম, উনি বলেন যে পাস্ট লাইফ করে দেখতে পারো, যদি এটার কোনো সুরাহা হয় একমাত্র পাস্ট লাইফ হতে পারে, কারণ যে প্রশ্নের উত্তর আমাদের কোনো প্রেডিকশান দিতে পারে না সেটা একমাত্র পাস্ট লাইফ দিতে পারে বা আকাশিক রেকর্ড দিতে পারে। তো পাস্ট লাইফ আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছি, আর আকাশিক রেকর্ড হচ্ছে অ্যাজ এ মিডিয়াম কেউ আমাদের বলে দিচ্ছে যে তুমি এটা ছিলে ওটা ছিল, সেখানে বিশ্বাসযোগ্যতাটা আমাদের সত্যি মনে হয় আচ্ছা ওটা ছিলাম, তার কথায় আমরা কেন বিশ্বাস করব। আর পাস্ট লাইফ করলে আমরা নিজেরা পুরোটা এক্সপিরিয়েন্স করছি। এই হোক আমি দেখলাম প্রথম অভিজ্ঞতা আমার, ওরকম গাইডেড মেডিটেশনের মাধ্যমে কিছুটা ক্রিয়েট করতে বলা হচ্ছে মাইন্ডকে, যে এটা ইমেজ করো, ওটা ইম্যাজিন করো, এটা ইম্যাজিন করো। এবার বলা হচ্ছে তুমি পাস্ট লাইফে ঢুকে গেছো, মানে কিছু সিমটম থাকে বা বডি ল্যাঙ্গুয়েজ থাকে যেটা দেখলে বোঝা যায় যে ট্রান্সে চলে গেছে, যে এসছে ক্লায়েন্ট সে ট্রান্সে চলে গেছে। তো ম্যামও বুঝেছেন আমি ট্রান্সে চলে গেছি। এবার বলছে কী দেখছো? আমি বলছি আমি না এখনও কল্পনা করছি একটা সুন্দর সাদা জমিদার বাড়ি, সবুজ সবুজ যেটাকে বলে দরজা জানলা গ্রিল যেটা হয়। এবার তুমি কল্পনা করছো কি তুমি সত্যিই দেখছো সেটা তো আমি ডিসাইড করবো, তুমি শুধু জাস্ট ডেসক্রাইব করো, যা দেখছো তুমি বলো। সুন্দর লাল মেঝো, সুন্দর সাদা চাদরের মধ্যে তোমার ডিজাইন করা, যেটা আগেকার দিন ওই হাতে আঁকা নকশি কাঁথা টাইপের ওরকম সুন্দর চাদর। এবার ঘুরে দেখো বাড়িতে আর কারা কারা আছে। আমি বললাম বয়স্ক একজন পুরুষ, 60 বছর এরকম হবে, এবং তোমাকে যতটা স্পষ্টভাবে দেখছি এতটাই স্পষ্টভাবে দেখেছি, তার ধুতির ডিজাইনগুলো পর্যন্ত আমার মনে আছে। আচ্ছা, আমি প্রচণ্ড সুন্দর ছিলাম, কিন্তু আমি নিজেকে অতটা পরিষ্কার দেখিনি যতটা ওনাকে দেখেছি। এবার বলছে কে উনি? বললাম বুঝতে পারছি না, তবে ততক্ষণ না মানে ফিজিক্যাল বডির মানে বোধটা কিন্তু আমার তখন আর নেই, তখন পুরো ওই বোধটা কাজ করছে। হঠাৎ করে কাঁদছি, মানে প্রচণ্ড কান্না। তো বলছে কাঁদছো কেন? আচ্ছা আমাকে খুব মারছে, বেতের ছড়ি দিয়ে আমাকে খুব মারছে। কিছু করেছো? আমি বললাম বুঝতে পারছি না, তবে অন্যায় কিছু একটা করেছি, খুব মারছে আমাকে। কান্না মানে কি, যে এনার্জিগুলো ছিল সেটা রিলিজ হচ্ছে বলতে কে মারছে? তখন আমি চিৎকার করে বলছি নাম ধরে যে জমিদার আমাকে মারছে, উনি আমার শ্বশুর মশাই, বর্তমানে আমার সন্তান। আমার এটা কি ডিরেক্ট বুঝতে পারো ওখান থেকে যে সব নাম শাল সব? না ধরো ওই শ্বশুরটা মানে শ্বশুর মশাই যে তোমার মেয়ে, এটা কি কেন বোঝা যায়? প্রথম কথা তোমাকে প্রথমেই যেটা বললাম, ফিজিক্যাল বডি তো আমাদের বেডে থাকছে বা যেখানে চেয়ারে বসে যে করছে, কে যাচ্ছে? অ্যাস্ট্রাল ট্রাভেল কে করছে? অ্যাস্ট্রাল বডি করছে, সূক্ষ্ম শরীর করছে, এনার্জি বডি করছে। এনার্জি বডি তো ওই এনার্জি বডিকে চিনতে পারছে। তোমার মধ্যে একটা এনার্জি আছে, আমার মধ্যে একটা এনার্জি আছে। আজকে চোখ বন্ধ করলেও তোমার ভয়েস শুনে আজকে আমি বুঝতে পারবো যে তুমি কে। তোমার সাথে যখন বা ধরো আমাদের সন্তান বা বাবা মা, তাদের এনার্জি হিসাবে, যেমন কুকুর পশু পাখি যেটা কি করে চেনে, তারা এনার্জি দিয়ে চেনে। তো সেটা আমরা যখন পাস্ট লাইফ করি আমরা এনার্জি দিয়ে চিনি, চেহারা যা খুশি থাকতে পারে। তো ওরকমভাবেই আইডেন্টিফাই করলাম। এবার পরে দেখলাম যে হ্যাঁ সত্যিও ছিল, এবং ও যা ওই একটা কথা বলে যে স্বভাব যায় না মোলে, কথাটা অনেকাংশই ঠিক, যে ওর যে স্বভাবটা ছিল আমাকে ডমিনেট করা, আমাকে শাসন করা, সেটা কিন্তু এক্স্যাক্ট এই লাইফে হচ্ছে। এবং ও যখন ওই 5-6 বছর বয়স, ও কখনো পুতুল নিয়ে খেলেনি, ও সবসময় মানে ছেলে টাইপের হাবভাব ছিল। এবং আমার ওড়না পেলে বাচ্চারা কী পরে? শাড়ি পরে, ও পরতো ধুতি, এবং সুন্দর নিখুঁতভাবে ধুতি পরতো, নিখুঁতভাবে, এতটাই সুন্দরভাবে, মানে ধুতি মতন করেও পরতো। কেউ কিন্তু শেখায়নি, এবং আমাদের ফ্যামিলিতে কেউ ধুতি পরাও কাউকে দেখেনি। এটার পরে রিগ্রেশনের পরে কি হলো, ওর যে একটা অবাধ্যতা ছিল বা আমার কথা শুনবো না, এই যে মনোভাবটা ছিল, এটা কিন্তু ওর মানে আমি বলি 90% রিমুভ হয়ে গেছে। তার মানে কি, ওই যে ফরগিভনেসটা হলো, যে আমি ওকে ফরগিভ করতে পারিনি। তো কারণ এবার যখন আমাকে বলা হচ্ছে যে তুমি মানে কি ক্যারি ফরওয়ার্ড করছো, কোন এনার্জি, আমি বললাম যে, এবং এটা আমার নিজের কখনো কখনো খুব কষ্ট হতো যে স্নেহটা দেওয়া উচিত ছিল ওকে, সেই স্নেহটা আমার ভেতর থেকে আসছে না। আমি এই জন্য কাউন্সিলিংও করিয়েছিলাম, বাট আমি তখন বলছি যখন সেশন হচ্ছে যে ও আমাকে স্নেহ দেয়নি, তাই আমার ভেতর থেকে স্নেহ জন্মাচ্ছে না।
স্নেহটা আসছে না। যেহেতু আমাদের ওখানে গিয়ে ফরগিভনেস করানো হয়, ও আমাকে ফরগিভ করলো, আমি ওকে ফরগিভ করলাম, এবং তারপর থেকে আমি যখন উঠলাম সেশন থেকে, ফার্স্ট মেসেজ আমার মেয়ের এসছে যে মা তুমি যা যা বলেছো মেডিটেশন করেছি, আমি ক্যারাটে যাচ্ছি, এরকম মানে সুন্দর একটা মেসেজ দিল। এখন ঠিক আছে, একদম ঠিক আছে, এবং ওটা ইনস্ট্যান্ট হলো। যে আমার কথা যে শুনবো না, মানে ইচ্ছা করে শুনবো না, শুনতে ইচ্ছা করছে না বলে শুনবো না, এটার কারণ তো এই লাইফে নয়, কারণটা হচ্ছে ওই লাইফে রয়েছে। তো এটা কিন্তু ভীষণভাবে মানে লাইফ চেঞ্জিং একটা ব্যাপার, পাস্ট লাইফ। এই বিষয়টা দিয়ে একটা বিষয় বলি যে আমরা দেখি যে অনেকে এই জন্মে বৃহন্নলা এইভাবে জন্মায়, তাদের পাস্ট লাইফে কি থাকতে পারে? তাদের পাস্ট লাইফে একটা হচ্ছে খুব কেউ তাদের অ্যাবিউজ করেছে, যার জন্য ওই জেন্ডারটার ওপরে তাদের খুব একটা বিতৃষ্ণা এসে গেছে। আচ্ছা, হয় সে ভিকটিম, নতুবা সে করেছে, এরকম, বুঝতে পেরেছো? তো দুটো জিনিসের ওপরেই একজন অত্যাচার করছে, একজন অত্যাচারী, দুটোর ওপরেই তার বিতৃষ্ণা, দুটোর ওপর, মানে কোনো জেন্ডারেই আমি আর যাব না, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, তো সেই জন্য হ্যাঁ তো লাস্ট মোমেন্টে যে থটটা আমরা ক্রিয়েট করি সেটা নিয়েই কিন্তু আমাদের আসে। এবং আমি মেয়ের কথাটা যখন বলি, আমার মেয়ের এটা আমি 2-3টে সেশনে আমি করেছি, কারণ এতটা বড়, এবং আমি আরেকজনকেও করিয়েছিলাম, সেও পাস্ট লাইফে আমাকে এবং আমার মেয়েকে দেখেছে। তো লাস্ট মোমেন্টে যখন আমার শ্বশুর মশাই খুব কাঁদছে, আমি শুনতে পাচ্ছি, মানে আমি তোমাকে যতটা স্পষ্ট শুনতে পারছি, পাস্ট লাইফে গিয়েও ততটাই স্পষ্ট শোনা যায়, ফিল করা যায়, দেখা যায়, এভরিথিং। তো ও বলছে যে পরের জন্মে আমি তোর সন্তান হিসাবেই আসবো, আমাকে গড়ে পেটে মানুষ করে নিস। যখন ও বলছে এটা, যখন আমি দেখছি, আমি সেটা আমার মুখ থেকে প্রকাশ করছি ভাষার মাধ্যমে, আমি সব কাঁদছি, এবং আমি বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে সত্যি সত্যি তুই তোর কথা রেখেছিস, এবং আমিও আমার কথা রাখছি, গড়ে পিটেই, মানে অ্যাকচুয়ালি ও হচ্ছে কঠিন শিক্ষকের মতন। ও আমার লাইফে না আসলে আমার এই প্রফেশনে তো আসা হতোই না, এবং এই রহস্যগুলো মানে আমার সামনে উদ্ঘাটিত হতো না। মানে আমার লাইফ চেঞ্জ করেছে, এবং আমার সংস্পর্শে থাকা প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু চেঞ্জ করেছে ও, মানে কঠিন শিক্ষা, মানে প্রচণ্ড। দেখো যে আমরা 3 রকমভাবে শিখি, এক হচ্ছে ভালোবেসে শিখি, এক হচ্ছে ভয় পেয়ে শিখি, আর একটা হচ্ছে শাস্তি পেয়ে শিখি। যে ভালোবেসে শিখবে হয়ে গেল, যে ভালোবেসে শিখতে পারছে না তাকে ভয় দিয়ে শেখাতে হয়, ভয়টাও যখন কাজ করছে না তখন হচ্ছে শাস্তি। তো পাস্ট লাইফের ক্ষেত্রে এটা প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন যারা অপরাধ করছে এত সমাজে, ভালোবেসে তারা শোধরাচ্ছে না, তারা ভয় দিলেও তারা মানে সংশোধন হচ্ছে না, তখন কি থাকছে, লাস্টে থাকছে শাস্তি। তো এটা ঠিক তাই, মানে শাস্তি পেয়ে রিগ্রেশন হলো, ক্লোজার হয়ে গেল, মানে যেটা ক্লোজ হয়নি, যে ডোরটা ওপেন ছিল সেই ডোরটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমাদের চ্যানেলের আর একটা থিম বিষয়, সেটা হচ্ছে ভূত প্রেত। হ্যাঁ, তো এই যে অনেকে বলে যে প্রেত জনি পায়, এবার তারপর আমরা শুনি বিভিন্ন তান্ত্রিকরা অনেক সময় তাদের মুক্তিও দিয়ে দেয়। এবার মুক্তি দেওয়ার মানে কি তাদের তো আবার জন্ম হচ্ছে, মানে ম্যাক্সিমাম তাই হয়। হ্যাঁ, আর যেটা আমি জানি যে প্রেত জনি পায় কারণ একটা আশা আকাঙ্ক্ষা বা সুইসাইড করলে, 3টে কারণে হয়। এরকম কি কোনো ক্লায়েন্ট পেয়েছেন যে এরকম প্রেত জনিতে ছিল? অনেক পেয়েছি। এবার কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয়। আচ্ছা, কোনোটা সুইসাইড হচ্ছে, কোনোটা মার্ডার হচ্ছে। যেমন আমার কাছে প্রথম একজন দেখতে এসেছিলেন, আমি 2বার, মানে মিনিমাম এই পাস্ট লাইফ করতে 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, হাইস্ট 4 ঘন্টা লাগে। ডিপেন্ড করছে কে কোন লাইফে যাচ্ছে, কার লাইফের কতটা প্রবলেম আছে। দেখো, সে নিজেও জানে না কি দেখবে, এবং আমিও জানি না। আমি অ্যাজ এ থেরাপিস্ট তাকে নিয়ে যাচ্ছি, এবং সেফলি তাকে আবার প্রেজেন্ট মোমেন্টে তাকে নিয়ে আসছি। এই মাঝখানের সময়টুকু আমি গাইড হিসাবে থাকবো, বাট সে কী দেখবে সেটা সে নিজেও জানে না, আমিও জানি না। এবার অনেকটা সময় লাগে। এবার একজন এসেছিলেন ক্লায়েন্ট, তার রিলেশনশিপে প্রবলেম, বাট সে কিছুতেই দেখতে পাচ্ছে না। যতবার সে দেখতে যাচ্ছে ভয়ঙ্কর, তার কাছে মানে ইমেজে মানে কিছু একটা মুখোশ টাইপের আসছে, এবং প্রচণ্ড ভয়ঙ্কর। সেটা যখন ডিসক্রাইব করছে যে আমি ভয় পাচ্ছি, তো যখন কেউ ভয় পায় তখন তাকে সেদিনকে আর ট্রাই না করাই ভালো। আমি নিয়ে আসলাম, এবং আমি যেহেতু অ্যাজ এ ট্যারো রিডার, আমি সেটা রিড করে দেখলাম যে ওর ওপরে কোনো ডার্ক এনার্জি আছে বা ডার্ক এন্টিটি এরকম আছে। তো যেহেতু আমি এই জিনিসগুলো করি না, বা স্পেল কাস্টিং বা যারা রিমুভ করে, মানে এই ডার্ক এনার্জি বা আত্মা যাই বলি না কেন, তো আমি বললাম এরকম কারোর সাথে কন্ট্যাক্ট করো যে এটা রিমুভ করতে পারবে, দেন আমার কাছে এসো, কারণ ওই কাজটা আমার নয়। এবার 2 মাস 3 মাস পরে, 3 মাস, হ্যাঁ অলমোস্ট প্রায় 3 মাসের মতন পরে সে আমার কাছে আসে। তখন সে ভালোভাবে দেখে, এবং তখন সে দেখছে তাকে খুন করা হয়।
খুন করার পরে সে তখন ওই প্রেতজনিতে যায়। প্রেতজনিতে যাওয়ার পরে সে অপেক্ষা করে যে কখন যে তাকে খুন করেছিল কবে তার মৃত্যু হবে বা কবে তার মানে বলছে আমি কি বলবো হিউম্যান বডিতে আসবো না ততক্ষণ সে প্রতিজ্ঞা করছে, বলছে ততক্ষণ না এই শত্রুগুলো ধ্বংস হবে। যে মোমেন্টটা দেখছে মানে পুরো অট্টহাসি, মানে পুরো মনে হবে যেন যাত্রা হচ্ছে, মানে যেরকম একদম লাউড চিৎকার করে হাসছে, এই তো মরেছে, এই তো খুন হয়েছে বা এই তো সমাপ্ত ঘটেছে, এবার আমার মুক্তি বলে আস্তে আস্তে তারপরে তো সে তো হিউম্যান না হলে সে আমার কাছে আসলো কী করে। অনেকটা দীর্ঘ 100 বছর লেগেছে তাকে ওই হিউম্যান জনিতে আসতে, কিন্তু আসতে পেরেছে কারণ তার কর্ম ভালো ছিল, কিন্তু যেহেতু তাকে খুন করা হয়েছিল বলে সে প্রেতজনিতে চলে যায়। আমি জানি না এই অ্যান্সারটা আপনি দেবেন কিনা, যে একটা মানুষের মৃত্যু হচ্ছে আর তারপর জন্ম হচ্ছে, এর মিডিলের টাইমটা কি কোনোদিনও মানে ওটা হচ্ছে লাইফ বিটুইন লাইফ, ওটা লাইফ বিটুইন লাইফ। ওখানে সেই সময় আমরা সোল ফ্যামিলিতে থাকি বা সোল যে আমাদের কমিউনিটি থাকে সেখানে থাকে, সেখানে ডিসাইড করা। দেখো পৃথিবীতে আসার পরে হিউম্যান বডিতে আসার পরে তখন আমরা শত্রু মিত্র মানে বিভিন্ন রকমের সম্পর্কে আসি, বাট ওই সোল ফ্যামিলি বা সোল যে কি বলবো ওটাকে ফ্যামিলি বলবো বা সোল যে যেখানে আমরা সমস্ত লাইফ বিটুইন লাইফের মধ্যে থাকি কমিউনিটি, ওই সময় কিন্তু সবাই সবার মিত্র, সেই সময় কিন্তু কেউ কারোর শত্রু না, মানে তখন ওই ব্যাপারটা থাকে না, সোলটা থাকলেও সে মিত্র। হ্যাঁ তখন ডিসাইড করা হয় যে আমি কি রূপে আমার কর্মটাকে নেব, আমরা ডিসাইড করি। ওটা অনেকটাই যে আমরা বলি যে ভগবান কেন আমার সাথে খারাপ করছে, কেন আমার সাথে ভালো করছে। তো ভগবান তো সবার কাছে, ভগবান তো কোনো ব্যক্তি নয়, এটা তো মানে সুপ্রিম এনার্জি, তো সেই এনার্জি তো সবার কাছেই সমান, যে খুনি তার কাছেও, যে সাধু তার কাছেও। তাহলে আমরা আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের লাইফ চুজ করি বা লাইফ পাই। আচ্ছা, তো ওই জন্য ওই লাইফ বিটুইন লাইফটায় অনেক সময় ওই সময় কেউ খুব তাড়াতাড়ি, আর যেটা হয় রিবার্থের ব্যাপারটা, ধরো কেউ আজকে মরে গেল, তার সোলটার যদি খুব মানে কি বলবো কর্মটা যদি প্রচণ্ড অ্যাক্টিভ থাকে যে আমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে, এসে আমার কর্মটাকে কমপ্লিট করতে হবে, দেন সে কিন্তু উইদিন 1 ইয়ার বা কয়েক মাসের মধ্যে জন্মেতে মানে মাতৃগর্ভে আসতে পারে। যার যত কি বলবো ওল্ড সোল সে কিন্তু পৃথিবীতে তত কম আসে, কারণ তার কর্মা তো আস্তে আস্তে রিলিজ হচ্ছে। আমরা আসছি কেন, বারবার করে পৃথিবীতে আসছি কেন, একটা করে আমাদের কার্মিক ব্যাগেজগুলো ক্লিয়ার করতে। হয়ে গেল কারোর 100টা আছে, সে বারবার 100 বার তাকে আসতে হবে, বা কেউ একবার এসেই সাফারিং, এটা কিন্তু ভীষণ মানে কেউ খুব সাফার করছে লাইফে, সে চুজ করে এসছে যে আমি 100 জন্মের কর্মফল 1 জন্মে ভুগে চলে যাব, সে মানুষটি কিন্তু প্রচণ্ড ভালো। এরকম আমাদের আশেপাশে প্রচুর মানুষ থাকে যারা অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো, কিন্তু তারা প্রচণ্ড সাফার করছে। তারা মানে মনুষ্য জন্মে আসার পরে ভুলে যায় যে তারা নিজেরাই এটা চুজ করে এসেছে যে আমি সাফার করব, করে আমার কার্মিক ব্যাগেজ সমস্ত ক্লিয়ার করব, করে আমি আরও বেটার লাইফ পাবো বা মোক্ষার দিকে যাব। আচ্ছা, মানে এত কিছু থাকে। হ্যাঁ, এত কিছু থাকে, অনেক কিছু থাকে। একটা বাচ্চা আমরা দেখি যে খুব ছোটোবেলায় মানে 3 বছর, আমাদের পাড়ায় একজন আছে, আমাদের বাড়ির রোজে আসে, মানে খুব স্মার্ট, আর ওর কথার ওপর কথা ফেলা যায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে হ্যাঁ, তো এইটা কি হয় মানে এরকম কেন হয় ছোটবেলা থেকে? কারণ দেখো আমরা দুটো জিনিস ক্যারি ফরওয়ার্ড করি, এক হচ্ছে নলেজ মানে উইজডম বডি যেটা আসে, আর একটা হচ্ছে আমাদের ভেতরে যে চেতনা বা চৈতন্য যেটা থাকে সেটা তো কখনো পরিবর্তন হয় না, কিন্তু জ্ঞানটা জমতে থাকে। তো সে যেখানে সমাপ্ত করেছে যে জ্ঞানটা, সেখান থেকে আবার নতুনভাবে শুরু করছে, মানে ডিলিট তো হবে না। মানে তুমি যেটা আজকে শিখলে ক্লাস 5-এ পড়ছো, পরের বছর তো তোমার প্রমোশন হবে, ক্লাস 4-এ তো যাবে না। ঠিক সেরকম ও যেটা নিয়ে এসেছে, যে জ্ঞানটা নিয়ে এসেছে, সেটা কিন্তু আরও এনহান্স করার জন্য ওই লাইফে এসেছে। তো সেই জন্য ওর একটা মানে ওর কথা একটা বড়দের কথার মতন হবে। হ্যাঁ, মানে কেউ শেখায়ও না। একদম একদম এরকম। আচ্ছা, মানে এইসব ব্যাপার। হ্যাঁ, একদম থাকে। প্রতিভাটা আমরা নিয়ে আসি, সেটা ভালো প্রতিভা হোক বা সেটা খারাপ প্রতিভা। আচ্ছা, খারাপটাও আছে? হ্যাঁ, একদম খারাপটাও আছে। আচ্ছা, তুমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলে যে ব্রেকআপের জন্য মানে ব্রেকআপ হয়ে যাচ্ছে কেন হচ্ছে, এই বিষয়টা নিয়ে মানুষ বেশি আসে। আচ্ছা, ব্রেকআপ প্লাস আমি বলি ডিভোর্স, এই দুটোই আমি কম্বাইন করে দিচ্ছি কারণ কাইন্ড অফ সেম। হ্যাঁ, তো এটার জন্য মানে পাস্ট লাইফে কি জানা যায়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যারা আমাদের পার্টনার হিসাবে আসছে, সেটা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যারা আমাদের পার্টনার, তারা আগের লাইফেও যে আমাদের পার্টনার ছিল এমন নয়, যেটা আমি বলছিলাম একটু আগে একটা স্টোরিতে। এবার আমার কাছে একটা মেয়ে পাস্ট লাইফ করাতে এসেছিলো, তার রেজিস্ট্রি হয়ে গেছে, বাট সোশ্যাল ম্যারেজ করার আগে টক্সিসিটিতে পুরো শেষের দিকে মানে শেষ পর্যায়ে এতটাই মানে সম্পর্কটা অবনতি ঘটেছে।
সে বললো আমি ডিভোর্স নেব না, কি আমি ফার্দার আমি সোশ্যাল ম্যারেজের দিকে যাব, আমি সেটা দেখবো পাস্ট লাইফের মাধ্যমে। সে যখন দেখছে তখন আর এটা তো এনার্জি রিলিজ হয় অটোমেটিক্যালি, কান্না হাসে খুব কম মানুষ, বাট কাঁদে, কারণ ওটা তো স্টাক হয়ে রয়েছে, ওই এনার্জিটাকে রিলিজ করতে হবে। সে বলছে যে আগের লাইফে আমরাও মানে প্রেমিক প্রেমিকাই ছিলাম, কিন্তু তাকে কথা দিয়ে, তার প্রতিশ্রুতি দিয়ে আমি প্রতিশ্রুতিটা রাখিনি, সেই জন্য এত অন অফ হচ্ছে, মানে আমি যা যা করেছি আমার পার্টনারের থেকে আমি সেটাই পাচ্ছি। তো আমি বললাম তুমি কি, এই সময় হচ্ছে রিপ্রোগ্রামিং করা যায়, বা আর রিগ্রেশনের সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রোগ্রেশন। সেটা ফিউচারটাও কি হবে, সেটা যে স্পিরিট গাইড থাকে তিনি আমাদের হেল্প করেন। তো আমি বললাম স্পিরিট গাইডকে জিজ্ঞাসা করো, বা তুমি তোমার যে হায়ার সেলফ আছে তাকে তুমি জিজ্ঞাসা করো যে তোমার কি করা উচিত। তো বললো যে না, আমি যে কর্মাটা করেছি সেটা আমাকে ভোগ করতেই হবে, হয় এই লাইফে, নতুবা আরও অনেক লাইফ আমাকে অপেক্ষা করতে হবে, আমাকে বিয়ে করতেই হবে, এবং এভাবে আমাকে হ্যাঁ এর সাথেই বিয়ে করতে হবে এবং কর্ম শোধ করতে হবে। তো আমি কিছু তারপরে প্রসেস আছে সেটা করলাম, করার পরে এবার মেয়েটি দেখলো যে তার সোল কন্ট্যাক্টে আছে, তাকে বিয়ে করতে হবে। এবং আরও বেশ কিছু মাস পরে আমি যখন যোগাযোগ করলাম ওর সাথে যে তুমি কেমন আছো, বললো যে দিদি এখন আগের থেকে অনেক বেটার আছি, কারণ ফরগিভ যেটা আমি করতে পারি, মানে ও আমাকে ফরগিভ করতে পারিনি, আমি তো দোষ করেছিলাম, দোষ তো করেনি, যার জন্যে ওর অত্যাচারগুলো আমি এখন অ্যাকসেপ্ট করছি যে এটা আমাকে শাস্তি পেতেই হবে, আমাকে আমি ভুল করেছি, ভুলের সংশোধন আমাকে করতে হবে। তো মেয়েটি এখন অনেক বেটার আছে। তো এরকমভাবে আমরা ক্লোজার দিই বা কর্ম সংশোধন করি। এবার এছাড়াও আছে, এটা তো গেল একরকম একটা গল্প, আরও অনেক রকম আছে যে হচ্ছে না, মানে ছেলেটি কোনো কনফার্মেশন দিচ্ছে না, মানে কোনো কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না। মেয়েটি দেখলো তারা সেম প্রফেশনেই আছে এই লাইফে, দুজনেই ডক্টর। এবার মেয়েটি দেখতে এসছে, সে বলল যে আগের লাইফে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, খুব সুন্দর সম্পর্ক ছিল, বাট যেহেতু ওই ব্যাপারটা জানে না, কিন্তু ওর একটা অদ্ভুত আমার প্রতি টান আছে, আকর্ষণ আছে, আর ওর কিন্তু, আর আমার তো আছেই, সেই জন্য তো আমি পাস্ট লাইফ করাতে এসেছি, কিন্তু যেহেতু আমাকে মানে কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না, তো আমি এসে দেখলাম যে হবে, কারণ ওটা আমাদের সোল কন্ট্যাক্টে ছিল, আমরা এই লাইফেও আমরা চুজ করেছি পরস্পরের সাথে আসার জন্য। তো এটা যেমন হয়, এবং আমি আমার কথা ওই ক্ষেত্রে বলবো, আমি আমার প্রেজেন্ট যে আমার হাজব্যান্ড, আমি দুটো লাইফে তাকে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবেই পেয়েছি, কিন্তু সেক্ষেত্রে সেটা খুব প্যাথেটিক, দুটো লাইফই অত্যন্ত প্যাথেটিক ছিল। আমার সন্তান হয়নি সেই লাইফে, একটা তো আমার শ্বশুরমশাই যে লাইফে আমি বললাম আমার মেয়ে ছিল, সেই লাইফে আমার হাজব্যান্ডই ছিল, তারও আগে একটা লাইফ ছিল অলমোস্ট ওই 600 বছর আগে, একটা 300 একটা 600 এরকম দেখেছিলাম। তো সেখানেও সে আমার হাজব্যান্ড ছিল, কিন্তু অকাল মৃত্যুর কারণে ডিট্যাচ হয়ে গেছে, আর ওই সময় সেপারেশন হয়ে গেছে কিছু পারিবারিক শত্রুতার কারণে। এবার যখন আমি কাজ রীতিমতন বিছানায় এরকম করে মানে ঘুষি মারা যেটাকে বলে ওরকম করছে, তীব্র চিৎকার করছি আর কনফেস করছি যে তোমাকে তো বলা হলো না যে আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি তো বলেছিলে আমাদের সন্তান হবে, আমাদের তো সন্তান আসলো না, তুমি তার আগে কেন চলে গেল, মানে বিভৎস চিৎকার করে কাজে। এবং তখন তার আগে পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি যে ওই আমার হাজব্যান্ড ছিল, বাট দেখছি সে শুয়ে রয়েছে পুরো সাদা বিছানায়, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। এবার ওই যে কন্ট্যাক্টটা ছিল যে সন্তান আমি লাভ করবই তার মাধ্যমে, সোল ফ্যামিলিতে যেহেতু আমরা একসাথে বিলং করি, সেই জন্য ওটা কন্ট্যাক্ট ছিল, সেই কারণে আসতেই হবে এই লাইফ বা অন্য কোনো লাইফে। তো এটা হয় যে হাজব্যান্ড হিসাবেই আসতে পারে, আবার অন্যরকম ফরমেশনেও আসতে পারে, যেমন একটু আগে বললাম যে এসেছে অন্যরকম রূপে। তো এই যে সন্তানের কথাটা বললে, এবার অনেকের সন্তান হয়ই না, এটাও আছে। এবার আমার কাছে এরকম তো অনেক রকম, এটা স্টোরিও সবাই বলে, অ্যাকচুয়ালি এটা স্টোরি নয়, এগুলো অভিজ্ঞতা, অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতা, যেটার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি। এরকম ইস্যু আসছে না, এবং অনেক বছর চেষ্টা পরেও আসছে না। সে দেখছে সে কোনো একটা লাইফে মানে স্বামী দ্বারাই অত্যাচারিত হয়েছিল, তার ফলে সে সুইসাইড করে, গলায় দড়ি দিয়ে মারা যায়। এবং যখন সে কাজ যে বলছে, তখন বলছে আমি সন্তান সম্ভবা ছিলাম, আমার 1 মাস, আমার প্রেগনেন্সির বয়স 1 মাস। তো যাই হোক, তারপরে যা যা প্রসেস আছে আমি করে তাকে বের করে নিয়ে আসার পরে, তার আগে কিন্তু বলেনি যে 1 মাস পরে, মানে 1 মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে গেছিলো। তখনও বলল যে আমার এই লাইফেও আমি মানে কনসিভ করেছিলাম, বাট 1 মাস পরে আমার সেটা বেবিটা মিসক্যারেজ হয়ে যায়। এটা কেন হয়? প্রথম হচ্ছে আমাদের মেমোরি সবটাই আমাদের সাবকনসিয়াসে থাকে, যেমন অকাল মৃত্যু, খুন, সুইসাইড, এই জিনিসগুলো কেউ যদি করে 7 বার, 7 জন্মের বন্ধন যেটা আমরা বলি, বা 7 বার কেন বলা হয়, কারণ আমাদের 7 চক্রা থাকে, প্রত্যেকটা চক্রাতে মেমোরি থাকে, স্টোর থাকে।
যেহেতু আগেরবার ওই সন্তান নিয়ে ও সুইসাইড করেছিল, সেই জন্যে এই লাইফেও একবার মিসক্যারেজ হয়ে গেছে এবং বেবি আসছে না, বাট হওয়ার চান্সেস আছে, কারণ এইভাবে এনার্জি রিলিজ করা হয়েছে। কারণ ওই যে এটা হয়তো দুবার আরও হয়তো রিগ্রেশন করলে দেখবে এর আগেও হয়তো কখনো জন্মেছে, তো সেক্ষেত্রে এটা মানে কততম জন্ম সেটা তো ওভাবে বলা যায় না, তাহলে আরও একটা সেশনের মাধ্যমে সেটা বোঝা যেত। বাট যদি আমি ধরেও নিই 2টো, তাহলে আরও বাকি থাকছে তো বেশ কিছু, 5টা। তো ওই 5টা জন্মটাকেও কিন্তু একটা লাইফে আমাদের করতে পারি, যদি সেগুলো সেই এনার্জি আমরা প্রত্যেকটা চক্রা থেকে মেমোরিগুলোকে রিলিজ করে দিয়ে আমরা আবার রিপ্রোগ্রামিং করি। তো এটাও হয়, এভাবেও কাজ করা যায়, মানে হিলিংয়ের মাধ্যমে। মানে কত কিছু রহস্য ভেতরে আছে, ভীষণ রহস্য, বেশি ইন্টারেস্টিং। আমি ওর জন্যই বেশি এটা বলেছিলাম। যাই হোক, আর একটা বিষয় প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে জিজ্ঞেস করি, যে আমরা দেখি যে ধরুন প্রেমিকা মানে বিয়ে করবে এরকম ডিসাইড করেছে, কিন্তু মা বাবার পছন্দ নয়, এবার মা বাবা এটা জলপোড়া খাইয়ে ব্রেকআপ করানোর চেষ্টা করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয়, মানে পাস্ট লাইফে কি ব্যাপার থাকে যদি এরকম হয়? দেখো, যদি ব্রেকআপ হয়েও যায়, যদি কারো সব কিছু তান্ত্রিক যে কোনো রিচুয়াল করলো বা স্পেল কাস্টিং করলো, এটার তো একটা অবশ্যই মানে কি বলবো না, তখন খুব ঝগড়া হয় বা হ্যাঁ ব্রেকআপ হয়ে যাচ্ছে, চান্সেস থাকছে, কিন্তু কখনো না কখনো ইহো লাইফে আবার কিন্তু তাদের কানেকশনটা হবেই। কারণ তুমি জোর করে, মানে যেটা প্রকৃতি তোমাকে দিচ্ছে, তোমার সাথে আমার দেখা হওয়াটা ছিলই, যদি আমি আজকের কথাই বলি, দেখা হওয়ার ছিল। এবার এটা যদি কেউ ডিলে করে কোনো তান্ত্রিক প্রভাবের দ্বারা বা কোনো স্পেল কাস্টিংয়ের মাধ্যমে, যে ডিলে ওকে করতে দেবো না, ঈশ্বর তোমাকে যেটা সৌভাগ্য হিসাবে দিচ্ছে সেটা কেউ হিংসার বশবর্তী হয়ে বা কেউ পারিবারিক, তুমি যেটা বলে বাবা মা, সে তার পছন্দ নয় বলে সে ব্রেকআপ করার চেষ্টা করছে, হবে সেটা টেম্পোরারি। বাট সোল যদি ডিসাইড করে যে ওকে আমাকে পেতেই হবে, ওর সাথে আমার কন্ট্যাক্ট করতেই হবে, কারোর ক্ষমতা নেই, কারণ ঈশ্বর সেটা মানে ডিভাইন এনার্জি তোমাকে এটা দিচ্ছে। মানে এটা পাস্ট লাইফের সাথে সেরকম, হ্যাঁ পাস্ট লাইফের সাথেও যোগাযোগ, কারণ তুমি তো ওই যে বললাম তোমার তো মানে 2টো সোল কন্ট্যাক্ট করেই এসেছে। না আমি বলছি এই যে বাধাটা ক্রিয়েট করছে, এইটা বলছি যে বাধাটা আচ্ছা তাহলে বাধাটা কে সৃষ্টি করছে? বাবা মা বা অন্য ধরো কেউ বন্ধুদের ক্ষেত্রে হয়, পরিবারের কেউ হয় যে বই বেঁধে রেখেছে, এরকমও দেখবে শোনা যায়, বা আমিও দেখেছি এরকম, মানে আমার ওই ট্যারো ট্রিডিং এর ক্ষেত্রে এরকম দেখি বহু ক্ষেত্রে বাধা আছে। বাধা কেন? জেলাসির কারণে বাধা করছে, যে ওর যাতে ভালো না হয়। কেন? তার মানে শত্রুতা, প্লেন হিসাব। আগের লাইফে গিয়ে যদি কেউ দেখে, বা 2-1জন খুব কৌতূহলবশত দেখতেও এসছে, হ্যাঁ সত্যিই তাই, কারণ তারা হয়তো 2টো বন্ধু ছিল, একজনের ভালো হয়ে যাচ্ছে, এই লাইফে সে হয়তো কালিগ হিসাবে এসেছে, তো তার যাতে ভালো না হয়, তার উন্নতিকে আমি দবাবই। এবং আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যারা এই লাইফে কথায় কথায় স্পেল কাস্টিং করছে বা তন্ত্র করছে বা কিছু না কিছু মানে এই ধরনের অকাল্ট সায়েন্সের যে সাহায্য নিচ্ছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। সেও কিন্তু আগের লাইফে হয় সে তন্ত্র সাধনা করেছে, নতুবা তন্ত্র সাধনার সাহায্য নিয়েছে। তো এরকম 2-3টে কেস আমি হ্যান্ডেল করেছি, যারা আগের লাইফে অত্যন্ত তন্ত্র সাধনার দ্বারা খারাপ কাজ করেছে, মানুষের ক্ষতি করেছে, তারা এই লাইফে কিছু হলে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। এক্স্যাক্টলি। কিন্তু আমরা যেটা শুনি যে তন্ত্র সাধনা, বা মানে আমি তন্ত্র সাধকদের কথা বলছি না, এই যে যারা ক্ষতি করতে যায় তান্ত্রিক সাধকরা কখনোই কারোর ক্ষতি করে না, প্রথম কথা ধরতে হবে। হ্যাঁ, মানে নিচু শ্রেণীর কিছু তান্ত্রিক আছে, কাপালিক বা এই ধরনের যারা, কোনো আমি নাম দেব না কারুর, কারণ দেখো ভালো মন্দ দুটো, সব প্রফেশন তো সব ক্ষেত্রেই ভালো মন্দ দুটোই থাকবে। এবার যারা সাধক, তারা তাদের ফোকাসটা কোথায় থাকবে? সাধনার দিকে থাকবে, মুক্তির দিকে, এবং আমার সাধনার দ্বারা যেন মানুষের উপকার হয়। তো আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয়, তাহলে আমি কিসের সাধক বা কিসের সাধনা আমি করব? তার মানে আমি কোনো মেটেরিয়াল জিনিস, অর্থ, মোহ বা আমার খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আমি অর্জন করতে চাইছি, তার বিনিময়ে আমি কারোর ক্ষতি করছি। তো এই যে তার একটা ক্ষতি করার প্রবণতাটা রয়েছে, সেটা কোথা থেকে আসছে? সেটা পাস্ট লাইফ থেকে আসছে। সেটাই বলছি যে তারা পাস্ট লাইফে কি থাকে, এবং একটা জিনিস আমরা তান্ত্রিকদের ক্ষেত্রে দেখি, যে তান্ত্রিকরা নিজেরাও বলে যারা খারাপ কাজ করে, যে তাদের শেষ লাইফটা ভালো হয় না, মানে খুব রোগ আক্রান্ত হয়ে যায়, প্লাস মানে বিভিন্ন অনেক কিছু খুব খারাপ জিনিস হয়। তো এই ক্ষেত্রে পাস্ট লাইফের কি কানেকশন থাকে, মানে তান্ত্রিকদের ক্ষেত্রে যারা নিচু শ্রেণীর কাজ করে? উঁচু শ্রেণীর যারা কাজ করে, আমি যতদূর জানি তাদের অলরেডি পাস্ট লাইফে তারা ওই কাজটাই করে আসছে। হ্যাঁ, যেটুকু বলে যেখানে শেষ হয়েছে, সাধনাটাকে আরো অনেক উন্নত মার্গে নিয়ে যাওয়ার জন্য তারা সাধনায় রপ্ত হচ্ছে। বা নিচু যারা থাকছে, যেমন ধরো আমার কাছে একজন করতে এসেছিল, মানে সেটা একদম রোমহর্ষক বা রোমাঞ্চকর যদি আমি কিছু বলি, কারণ সেখানে ভূতপ্রেতর একটা ব্যাপার আছে। সে যখন দেখতে বসেছে, তো
আমি বললাম চলে গেছে। ট্রান্সে গেলে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাচ্ছে এই মানুষটি প্রথম হচ্ছে এত মানে স্মুথলি এবং স্পন্টেনিয়াসলি কেউ কথা বলতে পারে না, খুব স্লো হয়ে যায় ভয়েসটা, খুব আস্তে আস্তে ধীরে ধীরে, মানে মনে হয় যেন মানে খুব, আমি যেহেতু নিজেও অনেকবার গেছি ট্রান্সে গিয়ে দেখেছি, খুব আস্তে আস্তে কথা হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে অনেকটা কষ্ট হতে পারে। এবার ও যখন দেখছি কথা বলছে না, এরকম করে সাউন্ড ক্রিয়েট করছে। আমি বললাম যে কী হয়েছে? বলছে আমার মুখ বাঁধা, মুখ বাঁধা রয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পরের মোমেন্টে যাও, কয়েক ঘন্টা পরে যেখানে তোমার মুখটা খুলে গেছে তুমি সেখানে গিয়ে দেখো কী করছো। এবার ও দেখলো যে ওকে অসাধারণ সুন্দর ছিল, সৌন্দর্যের কারণে ওকে অপহরণ করা হয়, নিয়ে আসে। নিয়ে আসার পরে যেটা হয়, অত্যাচার করা হয় শারীরিক এবং মানসিকভাবে। তো সে ফিরে যায় নিজের বাড়িতে। তো যেহেতু এটা অনেক বছর আগেকার দিনে, সমাজে এরকম ধরনের মানুষ হলে, এখনই অ্যাকসেপ্টেন্স আমাদের নেই, ততদিনে অত বছর আগে কি করে থাকবে, সে তখন সুইসাইড করার চিন্তা করে। এবার সুইসাইড করার পরে সে মারা গেল। মারা যাওয়ার পরে তার তখন সোলটা, তাও বডি থাকছে না, সে তখন ডিভাইন সোল বা হায়ার ডাইমেনশনে যাচ্ছে, বা সে তখন ওপর থেকে ডিট্যাচ হয়ে শরীর থেকে সে সবটাই দেখতে পাচ্ছে। আমি বললাম যে এই জিনিসটা যে ঘটলো সেটা কি কেউ ঘটালো নাকি এমনি হয়েছে দুর্ভাগ্যবশত? তখন সে বলছে না, ঘটানো হয়েছে। আমার পরিবারের মধ্যেই একজন আছে যে আমার ভীষণ মানে সমৃদ্ধশালী একজন বাড়ির মহিলা ছিল, গৃহবধূ ছিল, যে আমার পরিবারের অর্থ ভোগ করার জন্য আমার বাড়িতে আশ্রিত বা আশ্রিতা, তারা প্ল্যান করে আমাকে মেরে ফেলা হলো। এবার ওই প্ল্যানটা মানে কিসের মাধ্যমে করা হলো? তখন কোনো তান্ত্রিকের বললো, এই তো আমার তান্ত্রিকের কাছে যাচ্ছে, পুরো ডেসক্রাইব করছে যা যা হয়েছে, যা যা ওর সাথে ঘটেছে সমস্ত সে বর্ণনা করলো, যে তান্ত্রিকের কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছ থেকে গিয়ে তো তন্ত্রক্রিয়ার দ্বারা আমাকে মানে অনেকটা হিপনোটাইজ করা যেটাকে বলে, ওরকম করা হলো। কারণ আমি সুইসাইড করতাম না, কারণ আমি হয়তো চলে যেতাম, গৃহত্যাগী হতাম, কিন্তু মরতে আমি মানে আমি কখনো অ্যালাউ করি না যে আমি মরবো, এবং আমি খুব সাহসী টাইপের এরকম। তো সেক্ষেত্রে কেন হলো? ওই তন্ত্রক্রিয়ার প্রভাবে এটা হলো। এবার যখন পাস্ট লাইফ রিগ্রেশন হলো, যখন প্রগ্রেশন হচ্ছে বা প্রেজেন্ট লাইফে যখন কোশ্চেন অ্যান্সার বললে সে তখন মানে হায়ার ডাইমেনশনে থাকছে, সে তখন সঠিক উত্তর দিতে পারছে। এবার বললাম এই লাইফেও তার উপরে অনেক তন্ত্রক্রিয়া হচ্ছে। আমি বললাম তোর উপরে কারা তন্ত্রক্রিয়া করছে, বা তোমার উপরে কারা তন্ত্রক্রিয়া করছে? বলছে সেম মানুষ যারা আমাকে চক্রান্ত করে মেরে ফেলেছিল, সেই তান্ত্রিক নয়। সেই তান্ত্রিক তো সে তার পয়সা নিয়েছে, সে তার কাজটা করেছে। এবার সেই হ্যাঁ, এবার আমি বললাম যে দেখো তাদের শেষ পরিণতি কী হয়েছিল। তো সবারই শেষ পরিণতি প্রচণ্ড ভয়ঙ্কর, বিশেষ করে তান্ত্রিকের। বললো আমি আর দেখিও না, আমাকে আর দেখিও না, আমি সহ্য করতে পারছি না। প্রেত এসে ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে পুরো দুমড়ে মুচড়ে, যেমন একটা পুতুলকে বা মাটির জিনিসকে দুমড়ে মুচড়ে ভেঙে দিলে যেরকম হয়, বলছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ যারা প্রেত চালান করে বা প্রেত নিয়ে কাজ করে, তো ওই প্রেতের দ্বারাই কিন্তু তারা ম্যাক্সিমাম টাইমে চলে যায়, কারণ কন্ট্রোল করতে পারে না। এবং তারা ওই সমস্ত যারা প্রেত জনিতে থাকে তাদের লোভ দেখানো হয় যে তুই আমার এই কাজটা করে দে, আমি তোর বদলে মুক্তি দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি যখন সে দেখছে যে মুক্তি পাচ্ছে না, তখন তার রিভেঞ্জ তো সে নেবেই। এবার ওইভাবে মারা গেল। তো সে তো এবার এই যে এই লাইফে আমি বললাম সে কি এরকম করে? বলছে হ্যাঁ, সে এই লাইফেও করছে এবং সেটা খারাপ রকমভাবে করছে। তো ওই যে তুমি যে কথাটা প্রসঙ্গটা বলে যে যারা তন্ত্রসাধক বা এই ধরনের কাপালিক বা খারাপ জিনিস খারাপ করছে, তাদের কি হচ্ছে? তাদের আরও খারাপ হচ্ছে, তাদের পাওয়ার কিন্তু কমে যাচ্ছে, তাদের কিন্তু পাওয়ার বাড়েনি। মানে সে আগে যেটা করতে পারতো সে এই লাইফেও করছে, অন্যকে দিয়ে করাচ্ছে। সে নিজে প্রেত চালান করতো, এখন সে কাউকে দিয়ে চালান করাচ্ছে। এই ধরুন একটা মেয়ে, আমি মেয়ে দিয়েই বলছি, একটা মেয়ে, তাকে মানে আমরা যেটা দেখি আমাদের পডকাস্টে অনেকে আছে, তো তাকে ভূতে ধরেছে। এবার আমরা এতদিনের যা হরর পডকাস্ট করে আমাদের অভিজ্ঞতা হয়েছে, দুটো কারণে হয়। এক তো তার কোনো কার্মিক রিলেশন আছে, মানে ধরো কোনো মেয়েকে একটা ছেলে ভূতে ধরেছে, তার মানে আমরা দেখি ম্যাক্সিমাম এটা ক্ষেত্রে কি হয়, পাস্ট লাইফে হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, ওরা মেরে দিয়েছে বা সুইসাইড করে দিয়েছে, এই কেসটা হয়। আর একটা হয় যে কোথাও মেয়েটি গেছে বা ছেলেটি গেছে, কিছু একটা ডিস্টার্ব করেছে, কোনো একটা পাতা ছিঁড়েছে বা কিছু একটা হয়েছে বা কোথাও বসেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরে নেয়। তো এই বিষয়বস্তুর সাথে পাস্ট লাইফের কানেকশনটা কি? মানে মেয়েটাকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে ওটা তো আলাদা, ওটা তো হয়েই গেল, জানাই যাচ্ছে। বাট যেখানে কোনো এই জন্মে কোনো কারণ নেই, বাট তারা দেখো প্রত্যেকটা সাফারিং এর পেছনে পাস্ট লাইফের কিছু না কিছু কানেকশন থাকে, এবং বেশিরভাগ
কারণেই সেটা থাকে। সে অন্য কাউকে ধরছে না কেন? সেই ওখানে তো ধরো ওইখানে আরও অনেকে যায়, কাউকে ধরো তাকে ধরেছে কেন? সেই ব্যক্তিটার হয়তো নির্দিষ্ট ওর সাথে কোনো শত্রুতা নেই, বাট ও কোনো না কোনো লাইফে কোনো না কোনোভাবে মানুষকে ক্ষতি করেছিল, যে ওই একে সাফারিং করতেই হবে। যেমন তুমি বললে যে কোথাও হয়তো গেছিলো, যে ওই নির্দিষ্ট পাতা ছিঁড়েছে, গাছ ছিঁড়েছে, বা ওই জায়গাটা যেখানে ও বাসস্থান, মানে এই রকম সোলরা যেখানে থাকে সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে। তো এরকম তো অনেক মানুষই যায়, সবার ঘাড়ে তো সে ওঠে না, বা সবার কাছে ঘাড়ে ওঠা মানে কি পজেসড হওয়া, বা তার ফিজিক্যাল বডিতে, মানে তার এনার্জি বডিতে চলে আসা, একটা এনার্জি আর একটা এনার্জির কাছে চলে আসছে। তো যারটা হাই ভাইব্রেশন থাকবে সেই কন্ট্রোল করবে, যদি সেই মানুষটার থাকে তাহলে সেই মানুষটি কন্ট্রোল করবে, আর যদি সেই সোলটার থাকে সেটা ভালো বা মন্দ তখন সে কন্ট্রোল করবে। তো তার কখনো না কখনো সেই খারাপ কিছু কর্মা থাকবেই, নতুবা ভুগবে না। ভোগান্তি মানে সাফারিং, তো সাফারিংটা কোনো না কোনো কর্মার জন্যই হয়। শাস্তি মানে যা ধরো স্কুলে পড়ছি, বাচ্চা দুষ্টুমি করলেই তো টিচার তাকে শাস্তি দেবে, দুষ্টুমি না করলে কেন করবে? টিচারদের তো কোনো বা গুরুজনদের তো কোনো ইয়ে নেই যে ওকে আমি শাস্তি দেবো, শাস্তি দিয়ে মজা পাবো, সেটা তো অন্য ব্যাপার, সেটা তার তাহলে সাইকোলজি, তার কোনো প্রবলেম আছে, সাইকোলজিক্যালি তার প্রবলেম আছে। বাট ইন জেনারেল বিনা কারণে তো কেউ শাস্তি পায় না। শাস্তি পাওয়া মানে তার কোনো না কোনো প্রারব্ধ কর্ম ছিল, সেই কর্মটা এখন সেভাবে ভুগছে। আচ্ছা, মানে সবকিছুই কার্মিক রিলেশন থাকবেই। ওর জন্য বলে যে কর্ম ভালো করো। একদম পাস্ট লাইফ রিগ্রেশন করা মানেই হচ্ছে আমরা মানে সেই ব্যাগেজগুলোকে করবো আমাদের প্রেজেন্ট কর্মার মাধ্যমে। প্রেজেন্ট কর্মা যদি ভালো হয় কারুর, পাস্ট লাইফে সে যত খারাপই করুক না কেন সেটা কিন্তু সে হবেই। যেমন আমি আমার কথাই প্রসঙ্গত এখানে বলি, আমি আমার 3টে লাইফ দেখেছি আপাতত। তো দুটো আমি তো বললাম শ্বশুর মশাইয়ের সাথে একটা। এবার আমি আমার বোনের পাস্ট লাইফ যখন দেখাতে গেছিলাম, বোনের সাথে যখন দেখলাম ও যে কারণে দেখতে চাইছো, ওর ফিজিক্যাল অনেক প্রবলেম ছিল, মানে অনেক সাফারিং ছিল, তো সেটা কেন হয়েছে সেটাও সে দেখলো। দেখার পরে ও বললো, এবার আমি বললাম তোর এই পেনটা কোথা থেকে শুরু হয়েছে, বা এই যে এত ভুগলি সেটা কোথা থেকে এসছে, সেই লাইফে যা। বলছে যে হ্যাঁ গেছি, আমাকে দেখতে এরকম ডেসক্রাইব করছে শালটা, এবং যে শালটা আমি বলেছি তার আশেপাশে। মানে আমি তখনও যখন শুরু হয়েছে তখন তো একদম কিছুই ও জানে না, আমিও কিছু জানি না, দেখছি। এবার বলল যে এই তো আমার সামনে এসেছে, চিনিস, আমি ওকে, যে তোর সামনে এসেছে আমার যা। আমি বললাম আচ্ছা। বলছে অপরূপ সুন্দরী কিন্তু প্রচণ্ড অহংকারী। আমি খুব অহংকারী ছিলাম। তুমি? হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার ও দেখার পরে আমি আবার দেখেছি আমার পাস্ট লাইফ, যে এবার বলি, যেহেতু ওকে দেখতে সুন্দর ছিল না, এবং আমার ওই লাইফে যেটা আমার হাজব্যান্ডের সাথে দেখেছিলাম, বা আমার শ্বশুরমশাই আমাকে আর একটা কথা, শ্বশুরমশাই অত্যাচার করতেন, আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার কোনো বাচ্চা ছিল না, ইস্যু ছিল না, সেই কারণে টর্চারটা আরও বেশি করতো। আমি বললাম শ্বশুরমশাই, বলে এটা তো আমার দিদির মেয়ে, বলে খুব কাজ যায়। আমি বললাম নামটা বলবো না, নাম বললে আমাকে খুব মারবে। আমি তো বুঝে গেছি ওই লাইফেও গেছে। বাট দেখো, প্রথম হচ্ছে আমি নিজেও অ্যাজ এ হিলার বা এই প্রফেশনে অনেক দিন রয়েছি, কিন্তু অ্যাকসেপ্টেন্স আমার ততক্ষণ যতটা আরও মানে বৃহৎ না হচ্ছে, আমি ভিকটিম সেটা দেখা খুব সোজা, কিন্তু আমি ক্রাইম করেছি এটা কিন্তু সেই গাটস লাগে, এবং স্বীকার করতে, আর আজকে অন ক্যামেরাও স্বীকার করছি, কোনো অসুবিধা নেই, কারণ রিগ্রেশন তো অলমোস্ট হয়েই গেছে। তো সেদিনকে ওর রিগ্রেশন করতে গিয়ে আমার রিগ্রেশনও হয়ে গেছে, যে আমি কাউকে ক্ষতি করেছি বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অনেকটা কষ্টকর। এবং তোমার সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ার যখন বেড়ে যাবে, ডিভাইন তোমাকে অ্যালাউ করবে সেটা দেখার জন্য, নাহলে তো আমি ফার্স্ট ডেই দেখতে পারতাম। আমি যখন দেখলাম আমার শ্বশুরমশাই আমাকে মারছে বা আমাকে অত্যাচার করছে বা আমাকে যাই হোক কিছু না কিছু কারণে শাস্তি দিচ্ছে, সেটা কেন দিচ্ছে সেটার পুরোপুরি কিন্তু আমি দেখতে পাইনি। সেটা দেখেছি বোনেরটা হয়ে যাওয়ার পরে আমার মধ্যে কোশ্চেন এসছে, আমি এত খারাপ ছিলাম কি করে। এবার বোনের সাথে আমি খুব খারাপ একটা কাজ করেছিলাম, হিংসার বশবর্তী, কারণ ওর সন্তান সম্ভবা ছিল সেই সময়, ওর সাথে আমি খুব খারাপ কাজ করেছিলাম একটা, মানে, এবং সেটা দেখতে গেছিলাম যে কেন খারাপ কাজটা করেছিলাম। খারাপ কাজটা করার মতন মানসিকতা হলে তো আমি প্রথম যে রিগ্রেশনটা করেছি সেখানেই বুঝতে পারতাম, এবং আমি সেখানে আমার বোনকেও দেখিনি। ও বলছে আমি ওকে কোশ্চেন আনসার বলতে পারছি না, আমি হাউমাউ করে কাঁদছি, মানে ওকে বলছে ও যতটা কাজে তার থেকে বেশি কাঁদছি আমি। এবার হওয়ার পরে বললো আমি তো ক্ষমা করে দিয়েছি, কারণ বুঝেছি ও মানে দোষ করেছে, কিন্তু সেটা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে দোষটা করেছে, ম্যানিপুলেট হয়ে করেছে। যাই হোক, ওটা ও পুরো দেখলো যা ওর সাথে ঘটেছে, এবং ওই ফিজিক্যাল পেনটা ওখান থেকেই শুরু হয়েছিল, কারণ ওর শারীরিক কিছু সমস্যা ওখান থেকে শুরু হওয়ার পরে, এবার পুরো রিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে
ও তো তখন ট্রান্সের থেকে আসতে দেখো একটা এনার্জি শিফট হচ্ছে, তো তার ফিজিক্যাল বডিতে আসতে অন্তত তাকে কিছুক্ষণ রেস্ট দিতে হয়, 15 থেকে 20 মিনিট, আধ ঘন্টা তাকে রেস্ট দিতে হয়, তখন সে আস্তে আস্তে আবার করবে। ওই সময় জাস্ট ওর পায়ে মাথা রেখে আমি অঝরে শুধু কেঁদেছি, পিয়ালি কাঁদেনি, কেঁদেছিল। পাস্ট লাইফের যে এনার্জিটা আমার ছিল সেই এনার্জি ওর কাছে ফরগিভ চাইতে পারিনি, কারণ তার আগে ওর মৃত্যু হয়ে গেছিলো, ওর অকাল মৃত্যু হয়েছিল। এবং আমি ওই যে অন্যায়টা করেছিলাম সেটার জন্য এত রিগ্রেট ফিল করেছিলাম, অনুতপ্ত হয়েছিলাম যে আমি 12টা বছর বারাণসীতে কাটিয়েছিলাম। আমাকে যখন ওই লাইফে বলা হলো যে, প্রত্যেকেই বলা হয় যে শেষ মৃত্যুটা কোন সময় হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তখন আমি প্রথম দেখেছিলাম যে আমার বারাণসী এবং আমার আশেপাশে কেউ ছিল না, আমার পরিবার পরিজন, কারণ ও বলেছিল যে আজকে আমাকেও অনেকটা নিঃসঙ্গ থাকতে হচ্ছে, তো যাদের কারণে আমাকে নিঃসঙ্গ থাকতে হচ্ছে তাদেরও কিন্তু নিঃসঙ্গ থাকতে হবে। তো আরও অনেক বড় ব্যাপার আছে, তো সেটা আর আজকে বললাম না, কারণ যেহেতু আমার সাথে আরও অনেকের স্টোরি রিলেটেড আছে। তো এই যে 12টা বছর আমি অনুতপ্ত ছিলাম, যার জন্য এই লাইফে একদম ছোট থেকে, হতে পারে ও আমার বোন, কিন্তু খুব মাতৃসুলভ ব্যাপার, মানে যেমন মা তার সন্তানকে প্রোটেক্ট করে, কারণ আগের লাইফে আমি ওকে প্রোটেক্ট করতে পারিনি, ওই অন্যায়গুলো বা ওই অত্যাচারের হাত থেকে ওকে আমি প্রোটেক্ট করতে পারিনি। ভীষণ মানে প্রোটেকশন, ভালোবাসা, স্নেহ ওর সাথে অত্যন্ত বেশি। এবার আমি যখন ওটা হয়ে যাওয়ার পরে বেশ 1 সপ্তাহ পরে আমি আবার রিগ্রেশন করাই। তখন আমি যখন বলছে দেখো তুমি কি দেখছো, আমার ফার্স্ট মানে মুখ থেকে বেরোচ্ছে আমি এত অহংকারী কেন, এত দেমাকি কেন, আমি প্রচণ্ড অহংকারী, ভীষণ অহংকারী ছিলাম। রূপের অহংকারের জন্য আমি ওকে নিতে পারিনি, মানে আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারিনি। এবং আমার যেহেতু সন্তান ছিল না, ওর সন্তান হচ্ছে, ওটা দেখে আমার খুব কষ্ট হয়েছে। এবার আমি বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো আমাকে করবে, যে কেন আমি অন্যায়টা করলাম। তখন আমি কাঁদছি আর বলছি আমি তো অন্যায় করিনি, আমাকে দিয়ে অন্যায় করানো হয়েছিল, মানে আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেছিলাম, ম্যানুপুলেট পুরো। যেহেতু সম্পত্তির ভোগ দখলের ব্যাপার থাকবে, সম্পত্তি যেহেতু জমিদার বংশের তা জমিদার বংশ যদি নির্বংশ হয়ে যায় তাহলে তার জ্ঞাতিরা পাবে, ওই জ্ঞাতি এবং সবচেয়ে আশ্চর্যকর শত্রু মিত্র সবাইকে এই লাইফে আমি পেয়েছি। আচ্ছা, মানে সবাইকে। এবার পাস্ট লাইফের ওই জন্য তো বললাম কোনো কারণ ছাড়া পাস্ট লাইফ না করাই ভালো, কারণ তুমি তো নিজের শুধু ফাইল ওপেন করছো না, তোমার সাথে সাথে থাকা প্রত্যেকটা মানুষের ফাইল ওপেন করছো। মানে এই লাইফে হয়তো আমার সাথে খুব কেউ ভালো, বাট আমি তো দেখে ফেললাম ওই লাইফে তারা আমার সাথে কী করেছে। এই লাইফে ভালো মানে বাইরেটা ভালো, মুখোশ পরা, মাস্কগুলো পুরো পড়ে যেতে দেখা যায়, এবং সেই সত্যিটাকে স্বীকার করাটা প্রচণ্ড কষ্টকর। কেউ থাকে ফ্যামিলি মেম্বার, কেউ থাকে ফ্রেন্ড, খুব ক্লোজ, তুমি দেখছো তারা তোমাকে ওই রকমভাবে অত্যাচার করেছে বা ম্যানুপুলেট করেছে, তোমাকে শেষ করে দিয়েছে। এই লাইফেও করছে, কিন্তু সেটা মাস্কের আড়ালে। আচ্ছা, না উল্টোটাও তো হতে পারে, যেমনি তুমি আগেরবার বললে যে সব হয়, দুরকমই হয়। একটা হচ্ছে অত্যাচার হয়েছো, একটা হচ্ছে অত্যাচার করেছো, আর একটা হচ্ছে হয়েছো। তো আমার সাথে যেটা হচ্ছে আমি বললাম, এবার আমার কাছে যারা যারা ক্লায়েন্ট এসে তাদেরটাও বললাম, তো এরকম কিন্তু হয়। এবার আমি যেটা বলছি জমিদার বংশে যেটাকে আমি বারাণসীতে ছিলাম, তারও আগে একটা দেখেছিলাম, সেটা হচ্ছে অলমোস্ট 600 বছর। তোমাকে বলছিলাম যেখানে অনেকটাই পেছনে তখন ছিলাম। মানে এই লাইফে তো অহংকার ছিল রূপের, তার সেই সময় আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারবো না যে কতটা সৌন্দর্য একটা মানুষের থাকতে পারে। তোমাকে এর আগেও বলছিলাম আমার সম্পত্তি এবং সৌন্দর্য এটাই ছিল প্রত্যেক জন্মের, মানে দুটো জন্ম যেটা দেখেছিলাম আমাদের প্রধান শত্রু। ওই 600 বছর আগে মানে ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না, এতটাই সৌন্দর্য, পুরো দেবী প্রতিমার মতন। মানে আমি শুধু দেখছি আয়নার সামনে, যখন দাঁড়াতে বলে যে দেখো তুমি কেমন দেখতেছিলে, আমি বলছি এটা কি আমি, মানে এতটা কি করে সৌন্দর্য। এবং যখন লাস্ট দেখা হয় তখন বলা যে কি তোমার লাস্ট থট থাকছে, আমি বলেছিলাম দুটো জন্মেই বলেছিলাম এতটা সৌন্দর্য আমি নিয়ে আসতে চাই না, যতটা সৌন্দর্য আমি সামলাতে না পারবো, বা যেটা আমার পক্ষে শত্রুতার কারণ হয়ে যাবে বা আমাকে সাফারিং করাবে, সেই সৌন্দর্য আমার চাই না, এতটা সৌন্দর্য দিও না। এবং ওই লাইফে আমার সাথে বললাম না, এই তারা সবাই এসেছে, শত্রু মিত্র সবাই এসেছে। ওটা এতটা একটা মানে কী বল, ড্রামাটিক বলবো নাকি একটা মানে, ওটাও আমি বর্ণনা করতে পারছি না এই মুহূর্তে। যে নাটক দেখছো না তুমি, সিনেমা দেখছো, মুভি দেখছো, দেখার পরে যারা যারা রিলেটেড ছিল, মানে আমাকে পুরো বন্দি করে রাখা হয়েছিল, একটা নবাব যুগ ছিল সেই সময়। 3 জন মানুষ আমাকে উদ্ধার করে। তো 3 জন মানুষ, 2 জন মানুষ আমার খুব ক্লোজ, আর একজন মানুষের সাথে সেভাবে পরিচয় এই মুহূর্তে নেই, তবে একটা সময় ছিল। ওই 2 জন মানুষকে আমি আলাদা আলাদাভাবে রিগ্রেশন করাই এবং বলিনি এই জিনিসগুলো।
না বলেই করলাম যে ওই সময়টাও যাও, পার্টিকুলার ওই সময়টায় যাও, হ্যাঁ কনফার্ম হওয়ার জন্যে যে এটা মানে কি বলবো, যদিও জানি এটা কখনো মিথ্যা হওয়ার নয়, তবুও একটা হয় না মানুষের মধ্যে, নিজের সাথে হলে মানুষ বেশি বেশি একটা তার কিউরিওসিটি থাকে, দেখি ওটা বলে কিনা। তো আমি যেটুকু দেখিনি তার থেকেও, যেমন এই রুমে কি আছে, আমি এই পোর্শনটায় ফোকাস করছি, এই পোর্শনটায় কি ফোকাস করছে, যারা ওই পোর্শনে বসে আছে তারা করছে এক্স্যাক্ট, ওরা আমার থেকেও ডিটেলসে দেখেছে। তো বলছে, প্রথমেই বলছে অপরূপ সুন্দর একটা মহিলা বসে আছে কারাগারে, তার হাত পা শেকল দিয়ে বাঁধা। আমি বললাম কে, চিনিস? যেহেতু আমার থেকে ছোট তুই করে বলি, বলছে হ্যাঁ পিয়ালি দিদি ভাই। আমি বললাম কেন বন্দি বানিয়েছে? বলছে নবাব ধরে নিয়ে এসেছে তার হারেমে রাখার জন্যে। এবার আমি যখন ওই লাইফটাও দেখেছিলাম, প্রথম শুরুই করেছিলাম যে আমি যাব না, আমি হিন্দু বংশের বিধবা, আমি কেন যাব, আমি কেন ধর্মান্তরিত হব, আমি যাব না, আমি যেতে পারবো না। তো যাই হোক, জোর করে বেঁধে নিয়ে গেল। এবার ওরা ওখানে যেটা হয়, যেরকম করে বন্দি বানিয়ে রাখা হয়, যদি তুমি সগ্রায় থাকতে পারো তাহলে তো তোমাকে বন্দি বানানোর দরকার নেই, আর যদি তুমি না চাও তাহলে তো তোমাকে বন্দি বানাবেই। কিন্তু আমার সৌভাগ্য ছিল যে ওরা 3 জন ছিল, আমাকে ওখান থেকে তারা মুক্ত করে দেয়। এবং মুক্তটা করে হচ্ছে ওই পায়ে যেহেতু শিকল বাঁধা ছিল, হাতে ছিল, বললো যে ঘোড়ার পিঠে একটা, ওইটাকে কি বলে, অবয়া, ওই বুরখা পরিয়ে নেওয়া হলো। নবাব মহলে আজকে কেউ থাকবে না, আজকে কোনো একটা বোধহয় প্রোগ্রাম বা ফাংশন আছে, আমরা ওকে নিয়ে যাব। এবার ওই নবাবেরই বংশধর একজন ছিল, তিনি সাহায্য করেছিল। তো আমাকে একদম মানে প্রত্যন্ত মানে জঙ্গলে কী বলে, জঙ্গলে না, ওটা জঙ্গলই ছিল, একটা ভাঙাচোরা কালী মন্দির ছিল, ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে দীর্ঘ 13 বছর আমি ছিলাম মাঝে মাঝে, হ্যাঁ। এবং ওই এত প্যাথেটিক ওই লাইফটা, মানে যখন যেই মুহূর্তে দেখছি, মানে আমি এখনও ওই এনার্জিতে চলে যাচ্ছি মাঝে মাঝে। এই যে ওরা যে সাহায্য করেছিল এই লাইফে, ওরা কিন্তু মানে আমার পরিবারের কেউ নয়, কিন্তু অসম্ভব ওদের প্রতি স্নেহ। মানে অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট, মানে ওর ক্লায়েন্ট আমি ছিলাম, ওর একটা বিজনেস আছে, তো সেখান থেকে ওর থেকে আমি কিছু জিনিস আমি নিতাম, এরকম করে এই জন্মে হ্যাঁ আমাকে হেল্প করেছিল পালিয়ে যেতে। তো অসম্ভব একটা স্নেহ, অসম্ভব একটা ভালোবাসা, যে কেন চিনি তো না। এবার ও বলছে তোমাকেও তো আমি চিনি না, কিন্তু তোমার প্রতি একটা অসম্ভব স্নেহ ভালোবাসা রয়েছে। তো ওরা আমাকে যেহেতু বাঁচিয়েছে, সেই কৃতজ্ঞতাটা কিন্তু আমার মধ্যে রয়েছে। পিয়ালি হিসাবে আমি জানি না, কিন্তু পিয়ালির ভেতরে যে রয়েছে, যে সোলটা রয়েছে, যে এনার্জিটা রয়েছে, সে তো সবটা জানে। সেই জন্যে শুধু মনে হয় কি করলে আমার ঋণ শোধ হবে, কি করলে ঋণ শোধ হবে। যখন আমি চলে যাচ্ছি জঙ্গলে, তখন বলা হচ্ছে কি বলেছিলে লাস্ট, যখন শেষ দেখা হয় তখন ওদের হাতের উপরে, ওরা দুজন প্রেমিক প্রেমিকা ছিল, একজন মহিলা ছিল ওই নবাব ইয়েতে ওখানে রান্না করতো, রান্নার কাজ করতো, কিন্তু হিন্দু ছিল। ও আমাকে পালাতে সাহায্য করেছিল, এবং ওর যে বয়ফ্রেন্ড ছিল সে ওই সৈনিক সেপাই যে থাকে ও ছিল, ওই জন্য আমাকে ঘোড়ায় করে নিয়ে পালাতে যেতে সাহায্য করেছিল। তখন আমি বলেছিলাম তোদের বিয়েতে, আর এইগুলো সব পাপের গয়না, এই গয়না দিয়ে আমি তোদের বিয়ে দিতে পারবো না, আমি তোকে অনেক গয়না দিয়ে বিয়ে দেবো, বা তোর বিয়েতে আমি থাকবো, তোদের নিজে হাতে বিয়ে দেবো, কখনো না কখনো দেবো। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এটা তো আমি পরে দেখেছি অনেক, এর আগে মেয়েটির ওই ছেলেটির সাথে বিয়ে হচ্ছে এই লাইফে, এখনও হয়নি, হবে। তো ওদের রেজিস্ট্রিতে আমি সাইন করেছি। দেখো, কেউ তো পরিবারের কেউ না, অ্যাকচুয়ালি তো পরিবারের মধ্যে কেউ করে, ও আমাকে সেই সম্মানটা দিয়েছে যে তুমি করবে। এবং যখন আমি পাস্ট লাইফ দেখছি, আমি কাজের বলছি হ্যাঁ আমি তো কথা রেখেছি, তোদের বিয়ে আমি নিজে হাতে দিচ্ছি, বা বিয়েতে কিছু দায়িত্ব আমি নিচ্ছি, যাতে আমার ওই কথাটা আমি শোধ করতে পারি। তো এটা দেখার পরে ক্লিয়ার হয়ে গেল, না দেখলে ভাবতাম তো এটা বোধহয় স্বাভাবিক ব্যাপার, কিন্তু সবটার পেছনে একটা স্টোরি থাকে। যে অনেক সময় আমরা স্বপ্নেও অনেক কিছু দেখতে পাই, এটাও কি সত্যি? হ্যাঁ দেখো, আমাদের স্থিতি থাকে অনেকগুলো, যেমন হচ্ছে স্থূলস্থিতি, যেমন স্থূলস্থিতিতে বসে আছি, একটা থাকে স্বপ্নস্থিতি, একটা হচ্ছে সুষুপ্ত স্থিতি, তুরীয় অবস্থা, এরকম থাকে। যেমন স্বপ্নস্থিতিতেও কারুর কিন্তু অনেক কিছু দেখে ফেলে, শুনে ফেলে, বা সেটা সত্যিও হয়, তার সেই সোলটা তাকে পারমিট করে, বা ডিভাইন তাকে অ্যালাউ করে সেটা জানার জন্য, সেটা ভালো হোক বা সেটা খারাপ হোক। তো এটা কিন্তু হয়। আচ্ছা, স্বপ্নের ক্ষেত্রে একদম 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 হয়। আমি আজ শেষ প্রশ্ন করব, যে অনেকে লাইফে সাকসেসফুল হয়, মানে এই লাইফে অনেকে জন্মই নেয় কোনো সাকসেসফুল বিজনেসম্যানের বাড়িতে, বা কিছুদিন পর সাকসেস পায়, মানে কিছুদিন পর বলতে কি সবার লাইফেই তো একটা স্ট্রাগল থাকে, স্ট্রাগলের পর একটা সাকসেস পায়, নাম পায়, লাইক আমাদের হিরো হিরোইনদের কথাও বলছি। এবার এদের পাস্ট লাইফ কি হতে পারে?
দেখো, প্রথম হচ্ছে কেউ আগের লাইফেও কোনো না কোনোভাবে সফল থাকতে পারে, আবার কেউ আছে যে প্রচণ্ড স্ট্রাগল করে গেছে সারা লাইফে, একটা সোশ্যাল মানে কি অ্যাকসেপ্টেন্স বা একটা যে হয় না যে নেম ফেম যে ব্যাপারটা থাকে, সেটা পাওয়ার জন্য সে প্রচণ্ড স্ট্রাগল করেছে, সেটা সে পায়নি বলে কিন্তু সে এই লাইফে সেটা, এবং যে তার কর্মক্ষয় হয়েছে, সে যেটা প্রচেষ্টা করেছে সে তার তো ফল সে পাবেই। এই লাইফের থেকে সে এমনই কোনো মানুষের সংস্পর্শে সে আসছে যাতে তার কাজটা আরও বেশি মানে সমাজ মাধ্যমে আসে, তো এটা হয়। আবার কেউ কেউ ওটা করে এসেছে, যেমন দেখবে অনেক ছোট ছোট বাচ্চা, যেমন ট্যালেন্ট হান্ট যেগুলো হয়, এত সুন্দর নাচ করছে, এত সুন্দর গান করছে, কি করে পসিবল? এটা তো পসিবল না। তুমি শিখছো কবে যে তুমি ওটা প্রকাশ করছো? তুমি অত সুন্দর রাগপ্রধান গান শিখছো কবে যে তুমি অত ছোট বয়সে তুমি নাচ করছো বা গান করছো, বা কেউ ড্রয়িং করছে? যে যেটা প্রতিভা বিকশিত হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রতিভা যদি তার দুঃখের কারণ হয়ে যায়, তাহলে সে সেটাকে আর আনে না। যেমন আমার সৌন্দর্যকে আমি ওটাকে ডিসমিস করে এসেছি যে আমি অতটা নিতে পারবো না। তো এটাও আমরা সিলেক্ট করি, কিছুটা আমাদের কর্মর ওপরে থাকে, কিছুটা আমাদের নিজের চয়েস থাকে, আর পাস্ট লাইফ সম্পর্কে আরও একটা মানুষের ভুল ধারণা থাকে যে এটা বোধহয় পুরোটাই কল্পনা করে যদি কারুর মানে ইমপ্রুভমেন্ট হয়, যদি হিল হয়, তাহলে তো সেই কল্পনাটাও ভালো, যদি আমি ধরেই নিই যুক্তির খাতিরে। কিন্তু পাস্ট লাইফ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মানে দেখেছি নিজের অভিজ্ঞতা দিয়ে, বা আরও যেগুলো শুনেছি বা জানি আমার যারা সহকর্মী আছে তাদের থেকে, যে হিল হয়। এটা তো একটা ডিপ হিলিং প্রসেস বা একটা ডিপ হিলিং সেশন। যে হেলথ প্রবলেম হচ্ছে, দেখছি যে আর একটা প্রসঙ্গত বলি, একজন আমার কাছে এসেছিল, তার অ্যাঙ্গার ইস্যু ছিল, ভয়ঙ্কর রাগী, মানে সে রেগে গেলে নিজেকে খুন করতেও বাধবে না, এতটাই রাগী। বাট সে কিন্তু দীর্ঘদিন মেডিটেশন করে, তা সত্ত্বেও ওটা কন্ট্রোল করতে পারে না। যখন ওটা হাই হয়ে যায় তখন সেটা নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না। যখন পাস্ট লাইফ করা হচ্ছে, সে যতটা পরিমাণের হুঙ্কার দিচ্ছে, মনে হচ্ছে বনের কোনো হিংস্র পশু, মানে রীতিমতন গর্জন করা যেটাকে বলে সেরকম করছে। দেখছে ও ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে রয়েছে, সেখানে সে একটা ওই কাঠুরে টাইপের এরকম হয়, উডেন কাজ করে, তার বোনের সাথে খারাপ করা হয়, তার বোনকে মেরে ফেলা হয়, এবং সেটা বড় লোকের একজন পরিবারের কেউ করেছে, যার জন্য বলছে গরিবের জন্য তো কিছু নয়, গরিবের জন্য কোনো আইন নেই। সেই জন্যে আমি তাকে শেষ করতে চেয়েছিলাম, শেষ করতে পারলাম না। আমি একটা রিভলভার কিনেছিলাম, কিন্তু যখন দেখলাম ওকে শেষ করতে পারিনি, তখন আমি নিজেকে শেষ করে দিলাম। কারণ আমার বোন সুইসাইড করেছে, আমিও তখন দেখলাম যে এই জীবন রেখে কি করব, যে বোন অন্ত আমি প্রাণ। তো যখন আফটার রিগ্রেশন তো বললো যে ওই বাড়ি যাওয়ার পরে আমাকে বললো যে অলমোস্ট আমি বুঝতে পারছি আমার মধ্যে সেই রাগের অনুভূতিটাই কমে এসছে, এবং আরও মজাদার ব্যাপার, যে বড়লোক যা সবাই এসছে, ওর সেই বোন ওই লাইফে ওকে অন্য ফর্মেশনে এসছে, যে খুন করেছিল ওদের মানে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে করেছিল, সেও কিন্তু এই লাইফে আছে, তার ফ্যামিলি মেম্বার হিসাবে আছে। এবার আমি যখন বললাম যে তুমি কি প্রতিশোধ নিতে চাও, ও বললো না, ওই লাইফেই প্রতিশোধ নিতে পারিনি, এই লাইফে আমি আর কি প্রতিশোধ নেব। এই যে কথাটা বললো, আমাকে 1 মাস পরে জানালো, দিদি আমি দেখছি ও একটার পর একটা লস হচ্ছে ওর লাইফে, কখনো শারীরিক, কখনো মানসিক, কখনো বা আর্থিক। যেহেতু ও ডিভাইনের কাছে সমর্পণ করে দিয়েছে, ওই একটা কথা আছে পাস্ট লাইফে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হু ক্রিয়েট কার্মা ইজ নট ইম্পর্টেন্ট, হু এন্ড কার্মা ইজ ইম্পর্টেন্ট। মানে ও কর্মা ক্রিয়েট করে ফেলেছে, বাট এই মেয়েটি কিন্তু কর্মাটাকে এন্ড করলো, যে আমি আর শত্রুতা চাই না, ওর কর্মা ও নিজে বুঝে নেবে যেভাবেই হোক, আমিও আর কোনো রকম শত্রুতা বাড়াবো না। তো এটা আমি সবাইকে বলি যে রিলিজ করতে হয়। আর একদম আর কিছু কিছু রেয়ারেস্ট ক্ষেত্রে হয়, যেমন ধরো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে একটা সিটিংয়ে কি একটা লাইফই দেখবো না, বা কতটা দূরে যেতে পারি। একটা মজাদার ঘটনা, যখন প্রথম শিখেছি, একজনকে করাতে এসছে আমার কাছে, এই সময় যে কথাগুলো আমরা বলছি, কোশ্চেন করে বলছি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে, মানে ক্ষতি কিছু হবে না, কিন্তু সমস্যার ক্ষতির মধ্যে তফাৎ আছে। এবার আমি বলছি তুমি একদম পাস্টে চলে যাও, একদম অতীতে চলে যাও। এবার সে বলছে হ্যাঁ আমি গেছি, প্রথমে তো খুব আস্তে আস্তে কথা বলছে, আমি যে কীরকম কী পড়ে আছো বলো, বলছে আমার গায়ে না অনেক বড় বড় লোম। আমি বলছি আচ্ছা তাহলে তুমি কি ছিলে, মানে আমি বললাম বোধহয় পশুজনিতে চলে গেছে। বললো যে না আমি তো ছাল পাতা পড়ে আছি, গাছের ছাল পাতা, মানে আমি যে বলেছি যে তুমি একদম অতীতে চলে যাও, ওকে তো এটা বলা হয়নি যে তুমি ওই লাইফে যাও যেই লাইফে গেলে তোমার সমস্যা শুরু হয়। আমি ভুলবশত যাই অভিজ্ঞতারও তো একটা ব্যাপার আছে, ওটা প্রথম দিকে ছিল যে অতীতে চলে যাও, এতটাই অতীতে গেছে। এবার বললাম দেখো আশেপাশে কেউ আছে কিনা, বলছে হ্যাঁ ওই দূরে একটা বাচ্চা আছে, আমি যাও বাচ্চার সাথে কথা বলো, বললো কথা বলবো কি করে, আমরা তো আকার ইঙ্গিতে কথা বলি,
আমাদের তো কোনো ভাষা নেই, তার মানে বুঝলাম ও সত্যি সত্যিই গেছে। একদম তো একদম একদম এরকম হয়, মজাদারও কিছু কিছু ঘটনা থাকে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, পাস্ট লাইফে কি এমন থাকলে বুড়ো বয়সে গান করার ইচ্ছা হয়? মানে তার সুপ্ত ইচ্ছা এতটাই প্রবল ছিল যে সারা লাইফে মানে ইয়ং অবস্থায় সে পারেনি করতে, তো বুড়ো বয়সে সে সুযোগটা পেয়েছে তার প্রতিভার বিকাশ করতে। আদৌ সেটা প্রতিভা না অন্য কিছু, সে সেটা নিজেই জানে। তো সেটা এরকম হয়, মানে ইচ্ছা মৃত্যু হয় না আমাদের, কিন্তু কারোরই ইচ্ছার মৃত্যু হয় না। এবার যখন সেটা পরিবেশ পাই সেটা এগিয়ে যায়, আর যখন পরিবেশ পাই না সেটা থিতিয়ে যায়, এরকম ব্যাপার। না, এই প্রশ্নটা কেন করলাম, কারণ আমাদের স্টুডিওয় যদি কেউ আসে, আজকে উনি এসছে, তাহলে বুঝতে পারবে খুব মজাদার ব্যাপার এটা। হ্যাঁ, এটা খুব মানে এখানে এসে, যাই হোক, একটা বিষয় তুমি বলছিলে যে তুমি স্বাধীনতা সংগ্রামীদের ওই জায়গাটা পৌঁছে, ওটা এসেছিল, ও দেখতে এসেছিল যে ওর হাজব্যান্ডের সাথে ওর একটু প্রবলেম আছে, রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছিল। এবার মেয়েটি আমার কাছে দুবার পাস্ট লাইফ করে, প্রথমবার এসেছিল সেই রিলেশনশিপ নিয়ে দেখতে এসেছিল, তো দেখলো যে এই লাইফে ওর যে প্রেজেন্ট হাজব্যান্ড তার সাথে ওর বিয়ে হয়নি, ও একটা ফরেন মানে ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতে ছিল, এবং ওর হাজব্যান্ড মানে বর্তমান যে হাজব্যান্ড ওই লাইফে আফ্রিকান ছিল। তো যাই হোক, এবং ওদের মানে ওদের ক্লাসে বিলং করতো না, যার জন্যে বিয়েটা হয়নি, ওর বাবা মা দেয়নি। ধনী বললাম তোমার হাজব্যান্ড দেখতে কেমন? বলছে নীল রঙের চোখ, খুব সুন্দর দেখতে, খুব ভালোবাসে আমাকে, সারা লাইফও দেখলো সেরকম কোনো রকম দুঃখজনক বা কষ্টকর কোনো কিছু ছিল না, শুধু ডিটাচমেন্ট। শুধু বললো যে পরের লাইফে আমাকে কথা দিয়েছিল আমার বয়ফ্রেন্ড বা প্রেমিক যে এই লাইফে আমি আমাকে স্ত্রী হিসাবেই পাবে, বা আমি ওকে হাজব্যান্ড হিসাবেই পাবো। হয়ে গেল, দেখে গেল, তার 6 মাস পরে আবার দেখতে এসছে, তো অন্য একটা প্রবলেম নিয়ে এসেছিলো যে ওর কিছু ফিজিক্যাল পেন আছে এবং কিছু কিছু লসেস ওর হচ্ছে, সেটা নিয়ে সে দেখতে এসেছিলো। বাট দেখো কোথায় কে কখন কি দেখবে সেটা কিন্তু কোনটার সাথে কোনটা কানেকশান জোড়া আছে সেটা আমরা বুঝতে পারি না যতক্ষণ না ওই সেশনটায় আমরা যাচ্ছি। ও দেখা শুরু করলো, বলল যে তখন সবে ও বললো যে আমি দেখতে খুব সুন্দর, চোখগুলো কটা কটা, কিন্তু আমি বললাম তোমার মা দেখো তো কে ছিল। আর জন্ম দেখাতে হয়, মৃত্যু দেখাতে হয়, কারণ দেখাতে হয় যে তুমি কোন পরিবেশে এসছো, কোন সোল তুমি ছিলে। যেমন আমি পুরো প্রথম থেকে দেখেছিলাম যে আমি মাতৃগর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হচ্ছি, এরকম কিছু কিছু মানুষ দেখে। ও বললো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমি ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু মা মারা গেছে। আমি বললাম মা কে ছিল? বললো ধর্মের কেউ ছিল না, বিধর্মী ছিল। আমি বললাম তাহলে কি তুমি তো হিন্দু বলছো, তাহলে কি? প্রথমেই যেটা মাথায় আসে মুসলিম ছিল, বললো না মুসলিম ছিল না। কী ছিল বলতে পারছে না। এবার আস্তে আস্তে প্রমিনেন্ট হয়, মানে প্রথমে গিয়েই তো তুমি হরওয়ার করে সব বলতে পারছো না, আস্তে 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 যত তার এনার্জি অ্যাক্টিভ হয় তত সে বলতে পারে। বললো আমার চোখের রং বাদামি রঙের, চুলগুলো সোনালি রঙের, মানে অনেকটা বিদেশিনীদের মতন দেখতে। যত বড় হচ্ছে তত সে আরও সুন্দরী হচ্ছে। যেহেতু মা মারা গেছে, বাবা তখন কি করলো, বললো দেশের জন্য কাজ করছে, মানে স্বদেশী এরকম গোপনে কাজ করে, কারণ স্ত্রীকে খুব ভালোবাসতো। এবং ওই বিধর্মীকে বিয়ে করার পরে, খ্রিশ্চান ছিল সেটা পরে বুঝতে পেরেছি, তাকে পরিবার থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ত্যায্য করা হয়। এবার বললো আমার পরিবারে আশ্রিত কিছু মানুষ এসেছিল, তারা আমাকে প্রচণ্ড অত্যাচার করছে, খেতে দিচ্ছে না, এরকম করছে। এবার তাকে অত্যাচার রীতিমতন টর্চার করা হচ্ছে। এই লাইফেও তারা কিন্তু সেম আছে, তার ফ্যামিলিতেই রয়েছে, তার ইনলসে। তো কিছু না কিছুভাবে ক্ষতি করে, প্যাটার্ন তো চেঞ্জ হয় না। প্যাটার্ন যদি আমরা ওই লাইফে নিজেরা বুঝতে পারি যে আমি ভুল করেছি, তবে গিয়ে প্রথম থেকে হয়, আর না হলে শাস্তির মাধ্যমে, এর মাঝখানে কিছু থাকে না। এবার এইরকম হয় না যে ও ক্ষতি করছিল আগের লাইফে, হ্যাঁ তাহলে আমি ক্ষতি করছি এই লাইফে, এরকম হয় না? ওই যে বললাম একটু আগে মেয়েটির কাছে অ্যাঙ্গার করেছিল, কারণ এ তো ডিভাইন সোল, এ তো ভালো সোল। তুমি ভালো সোল চট করে কাউকে ক্ষতি করবে, তোমাকে যখন তোমাকে কেউ মারছে, অত্যাচার করেই যাচ্ছে, তখন তুমি নিজেকে প্রোটেকশন নেবে সবার আগে, প্রথমেই তো রিভেঞ্জে যাবে না। রিভেঞ্জে মানুষ অনেক কেউ থাকে, দেখো সব মেন্টালিটির ওপরে ডিপেন্ড করছে, কার মানসিকতা কে কীরকম, কে জীবনকে কী রকমভাবে দেখছে। যাই হোক ও দেখছে ওরকমভাবে। বললো যে আমাকে বিয়ে দিয়ে, বাবা তো বাইরেই থাকে, আমাকে ওই আশ্রিত মানুষগুলো বিয়ে দেওয়ার চেষ্টা করছে, বয়স্ক মানে প্রায় প্রৌঢ় একদম বৃদ্ধ, 2 দিন পরেই মারা যাবে, তো তাকে বিয়ে দেওয়া, আমার সাথে বিয়ে দেয়। বাবা, আমি বললাম তোমার বাবা তাতে রাজি? বলছে বাবা তো আমাকে আর ভালোবাসে না, কারণ আমার জন্য মা মারা গেছে, দেশের কাজেই সারাক্ষণ থাকে। তো বললো বিয়ে হলো, বলছে যে না, এই লাইফে আমার যে জেঠিমা ছিল সে ওই লাইফে আমার পিসি ছিল, তো পিসি বললো তোকে বাঁচতে হবে, ওর সাথে বিয়ে করিস না। তখন কি করলো, ওই গ্রামেরই একজন ছিল, সে খুব সুন্দর দেখতে,
তার সাথে বিয়ে দেয়। কিন্তু আমি বললাম তুই খুশি? বলছে না, সৌন্দর্যটাই কি মানুষের সব? তার স্বভাব তো ভালো না, সে নেশা ভাঙ করতো এবং সে খুব ওই জুয়া টুয়া খেলে যেরকম, এরকম ছিল। মানুষটি বলো উঁচু বংশের সন্তান, কিন্তু কুসঙ্গে পড়ে খারাপ হয়েছে। এবং সে যখন বলছে রীতিমতন থুতু ছেটাচ্ছে, মানে পাস্ট লাইফ যখন করছে তখন তো তুমি নিজেও জানছো না কি অ্যাকশন করা হচ্ছে, মানে সে মোটামুটি তার মুখে সারাক্ষণ তার নিজের থুতুতে ভরে গেছে। এতটা ঘৃণা, এতটা বৃতৃষ্ণা তার প্রতি। আমি ওকে পছন্দ করি না, পছন্দ করি না। কেন পছন্দ করিস না? যখন জিজ্ঞাসা বা কেন পছন্দ করো না, ছোট হলে খুব, আমার থেকে বয়সে অনেকটা ছোট হলে আমি তুই করেই বলি, আমার তাতে সুবিধা হয়। তো আমি বললাম, যেহেতু ছোট মেয়েটি, আমি বললাম যে দেখতে ভালো কিন্তু ভালো নয়। মানে আমি বললাম শুধরাতে চাইছে, সংশোধন হতে চাইছে? বললো না সংশোধন, জানি না সংশোধন হতে চাইছে কিনা, ঠিক এরকম রেগে রেগে বলছে। যাই হোক, এবার বললো আমি ওকে বিষ দিয়ে মেরে ফেলবো, আমার ভালোই লাগে না ওকে। এবার বললো শরবতে বিষ মিশিয়েছি। এবার বলছে শরবতটা ওকে দিয়েছি, শরবতটা দেওয়ার পরে ও বলল যদি তুমি শরবতে বিষও মিশিয়ে দিতে তাহলে আমি শরবতটা খেয়ে নিতাম। যেই কথাটা বলছে আমি না দিতে পারলাম না, নিয়ে আমি খেয়ে ফেললাম, ঢক করে খেয়ে ফেললাম। তখন ওর হাজব্যান্ড হাতটা ধরে বলছে যে আমি দেখেছি তোমাকে বিষ মেশাতে, আমি দেখেছি তোমাকে বিষ মেশাতে, কিন্তু আমি ভালো হতে চেয়েছি, ভালো হতে চাইছি। তো আমি যে ভাবলাম যে আমাকে মেরে যদি তুমি শান্তি পাও তাহলে তুমি শান্ত হও। এটা যখন বলেছে তখন বলছে না, ও ডিগ্রেশন করছে, ও বলছে মানে সেম, দেখো ফিজিক্যাল বডি এক্সপেরিয়েন্স তখনই করবে যখন ওই সোল বডি কিংবা এনার্জি বডি সেটাকে মানে এক্সপেরিয়েন্স করছে। বিষটা খেয়েছে তো বলছে আমার অসম্ভব গলা বুক জ্বালা করছে, আমার পেটে কি নড়ছে, ও ঠিক এরকম করে বলছে। ও তখনও জানে না যে ও কনসিভ করে ফেলেছে অলরেডি, ও তখন প্রেগনেন্ট ছিল। বলছে আমার সন্তানটা মরে গেল, বলছে আমাকে কাঁধে করে নিয়ে আমার হাজব্যান্ড দৌড়াচ্ছে, বলছে কি করলে তুমি, আমার পাপের শাস্তি তুমি নিজেকে দিলে কেন? আমি খারাপ ছিলাম এবং দুজনে কেউই জানতো না যে তখনকার দিনে অত মানে মানুষ অত হয়তো থাকতো না, বুঝতে পারতো না, অনেক রকম ফেসিলিটিস ছিল না। বললো বেঁচে ফিরেছিলিস? বললো না বাঁচিনি, আমাকে কলার ভেলায় করে, যখন সবাই দেখেছে মারা গেছি, তো বললো যেহেতু বিষক্রিয়া কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কড়ায় ভেলার করে ভাসিয়ে দেওয়ার পরে আমি বললাম আমি তো ভেবেছি মারা গেছে। আমি বলছি দেখ এবার তুই বেরিয়ে হায়ার সেলফে। বলছে না আমি তো হায়ার সেলফে যাইনি, আমার তো শরীরেই রয়েছি। আমি বললাম শরীরে রয়েছিস তাহলে কোথায় তুই? বলছে আমি তো ভাসতে ভাসতে একটা গ্রামে চলে এসেছি, এখানে আমাকে একজন উদ্ধার করলো, সে কবিরাজ ছিল। সে বললো সন্তানকে বাঁচানো যায়নি কিন্তু ওকে বাঁচানো গেছে। তখন বললো তোকে আমার গায়ে এখনও গুজবাম্প হচ্ছে, বলছে তোকে দেখতে খুব সুন্দর, তোকে দিয়ে দেশের কাজ হবে। বললো লাঠি চালানো, বন্দুক চালানো, সমস্ত কিছু আমাকে শেখানো হলো। ও যখন বলছে না, মানে আমি মানে মন্ত্রমুগ্ধের মতন শুনছি। মানে এবার বলা হলো আমাকে পাঠানো হবে, ওই যে ফিরিঙ্গিরা আছে ওদের বাড়িতে পাঠানো হবে, কারণ ওখানেই মিটিং বসে, স্বাধীনতা মানে ওই প্রাককালে যেগুলো হতো যে মিটিং বসে, ওখানে বিপ্লবীরা গেলে আমাকে পাঠানো হবে যে আমি যাতে সব ইনফরমেশানগুলো আনি। বললো গেলাম, কারুর সাথে বলছে। তারপরে আমি স্মৃতি ভুলে গেছি অলমোস্ট, আমার অনেক স্মৃতি বিষক্রিয়ার ফলে এবং অতটা দিন থাকার ফলে। এবার স্বামীকে অতটা মনে নেই, কাউকেই মনে নেই, বাবাকেও তো অলমোস্ট ভুলেই গেছে। এবার বললো ওইখানে একজন মেয়ে ছিল, তার নাম ছিল অ্যানি বলেছিল, অ্যানি। তো ও ভীষণ ভালোবাসতো আমাকে, আমার তো কোনো বোন নেই, বোনের মতন ভালোবাসতো। এরা বিদেশি কিন্তু এরা এত ভালো কেন, বাবা কত ভালো, দাদা কত ভালো, ভীষণ ভালোবাসে আমাকে। বলছে এদের আমি ক্ষতি করব কি করে? এই যে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, একদিকে পরিবারের সুখ পাইনি, স্বামী সুখ পাইনি, তার মধ্যে আকাঙ্ক্ষা যে একটা ভালো ফ্যামিলি পাবো, এদিকে আবার দেশের প্রতি ভালোবাসা, মানে দেশপ্রেম এবং ব্যক্তিগত প্রেম দুটোর মধ্যে ক্ল্যাশ হতে হতে মানে বিভৎস প্যাথেটিক মানে অবস্থা। এবার আমি বললাম কী করা হলো? বলছে এসছে যিনি আমার শিক্ষাগুরু বা যিনি আমাকে শিখিয়েছেন, বলছে আমি জানতাম তোর মধ্যে এই কনফ্লিক্টগুলো আসবে, তুই এত স্বার্থপর হয়ে গেলি। আজকে দেশবাসী যা মানে এত সাফারিং করছে, তোর সাফারিংটা বেশি বড় হয়ে গেল, তোকে মারতেই হবে। বিষ দিল যাতে সবাইকে মেরে ফেলা যায়। বলল যে আমি খুব, তারপরে কি করলি? বলছে সবাইকে মারলাম কিন্তু ওই মেয়েটিকে, যে আমার বন্ধু ছিল অ্যানি, এবং ওর দাদাকে মারতে পারলাম, দাদা ওকে ভালোবেসে ফেলেছিল। বলছে এদের দুজনকে মারতে পারলাম না, কিন্তু ওর বাবাও খুব ভালো, আমাকে খুব ভালোবাসতো, সন্তানের মতন ভালোবাসতো। এবং যেহেতু আমি অ্যাংলো ইন্ডিয়ানদের মতন দেখতে ছিলাম, ওরাও গেস করেছিল, কারণ ওই সময় এরকম হতো না যে অনেক সময় এরকম ভিন্ন ধর্মের বিয়েটা হতো। এবার ওকে ইংলিশ শেখানো হচ্ছে, ওকে সমস্ত কিছু শেখানো, এটিকেট শেখানো হচ্ছে, পিয়ানো বাজানো শেখানো হচ্ছে। তখন বলো সবাই মরে গেছে ওখানে, বুঝেছে যে আমি করেছি। বলছে অ্যানি কাজ বলছে আমি জানি তুই করেছিস খুন, কিন্তু তোর জায়গায় থাকলে আমিও হয়তো এটা করতাম, কারণ তুই দেশের জন্য করছিস, তোকে আমি মারবো না,
কিন্তু তুই এখানে থাকলে তুই মারা পড়বি, তুই একটা কাজ কর, আমার দাদাকে বিয়ে করে তুই আমাদের দেশে চল, আমাদের দেশ খুব সুন্দর, সেখানে কোনো হিংসা নেই। বললো তুই গেছিলিস, চলে গেল? না, পারিনি যেতে, কারণ দেশপ্রেম আমার কাছে তখন বড় ছিল, যে ওদের ডিনাই করলাম। তখন আমাকে ওর গাউন পরালো, ও প্রত্যেকটা অর্নামেন্টসের বর্ণনা দিচ্ছে, এরকম স্টোনের, এরকম মাথায় যেরকম ওরা গাউন পরে, যে ওয়েডিং ড্রেসগুলো যেটা পরে ওই রকম পরানো, হাতে গ্লাভস পরালো, পরিয়ে আমাকে সাজানো হলো, চুলগুলো খুলে রেখে, যেহেতু গোল্ডেন টাইপেরই চুল ছিল, যাতে ওই বাড়ি থেকে পালালে কেউ বুঝতে না পারে যে এই মেয়েটি পালিয়ে যাচ্ছে। তখন বলা হলো যে তুই এবার বললো খ্রিস্টানের যে লকেটটা থাকে, জিসাসের যে লকেটটা থাকে, নিজের গলার থেকে খুলে দিল, দিয়ে ভীষণ কাঁদছে বলছে যে কোনো না কোনো জন্মে তোকে আমি পাবো, তোকে আমি আমার বন্ধু হিসাবে পাবো, সন্তান হিসেবে, যে রূপেই পাই না কেন পাবো, কারণ এখানেই শেষ, তোর সাথে তুই ভালো থাকিস। বলে যেই বেরোলাম খানিক দূর আসার পরে মেয়েটি খাটের থেকে তীব্র চিৎকার শুরু করেছে, প্রচুর মানে বিভৎস, বলছে আমার পিঠে গুলি এসে লাগলো, কেউ আমার পিঠে গুলি করলো। তখন আমি বললাম দেখ তো ফিরে কে গুলি করলো? বলছে আমার স্বামী গুলি করলো। যে স্বামীকে ও ছেড়ে, কারণ ওর স্বামী ওর জানে যে বউ মারা গেছে, তারপরে কী করলো, বউয়ের শোকেও তখন স্বদেশী ম্যাক্সিমাম তখন তাই করতো, যখন যার যে ডিভাইন সোল বা যে ভালো দেশের জন্য লড়তে চায়, সে তখন ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে সে সামাজিক স্বার্থে তখন নিয়োজিত করতো। বললো ও স্বদেশী হয়েছে, কিন্তু আমাকে চিনতে পারিনি, যেহেতু আমি ফরেনারদের মতন ড্রেস পরেছি বা ওই ইংরেজদের মতন ড্রেস পরেছি। এবার খুব কাঁদছে এবং মানে ওই সময় যখন না ওই ফিজিক্যাল বডিটা সাফার করে, এবার দেখো আমাকে তো ইনফরমেশানগুলো বের করতে হবে, আমি তো তাকে ওই মোমেন্টে আমাকে রাখতে হবে, কিন্তু ওই মোমেন্টে রাখলে সে ফিজিক্যাল বডিও পেন ফিল করছে, প্রচণ্ড পেন ফিল, একটা গুলি লাগলে যেরকম পেন ফিল করে এক্স্যাক্টলি সে চিৎকার করে তীব্রভাবে কাঁদছে। বাট আমি শেষ কয়েকটা কথা শোনার জন্যে, তখন আমি বললাম কী বলেছে তোর হাজব্যান্ড তোকে ধরে? বলছে আমাদের এখানে তো শেষ হয়ে গেল, কিন্তু কোনো না কোনো, আমি তোমাকে সন্তান দিতে পারিনি, ওটা অর্ধসমাপ্ত হয়ে গেছে, আমি আসবো তোমার স্বামী হিসাবে, আমি আসবো তোমার সন্তানের বাবা হিসাবে, বলে ওখানেই মারা গেল। এবার তখন তারপরে বলো ওই মেয়েটি অ্যানি এবং ওর দাদাও এসে আমার দিকে অত্যন্ত খুব কাজে করুণভাবে তাকিয়ে রয়েছে। আমি বললাম ঠিক আছে, তা এবার মানে আমি ওকে ইনস্ট্রাকশন দেওয়ার আগে, এটা খুব রেয়ারেস্ট কেস যে ওর নিজেই চলে গেছে পরের পাস্ট লাইফে, মানে ওই লাইফটা শেষ হওয়ার পরে তারপরে যে বার্থ, সেটা এটা না, তার আগেও একটা ছিল, যেটাও আমার কাছে প্রথম এসে দেখেছিল, যে বলেছিল নীল চোখের একজন ছিল, যে যার এবং আমার এই হাজব্যান্ড আফ্রিকান ছিল, মানে যে স্বদেশী যারা ছিল তারা পরের লাইফে ওই বলেছিল যে আকাঙ্ক্ষা ছিল, বারবার বলতো না আমাদের দেশে কোনো মানে হিংসা নেই, খুব শান্ত। ও আমার কাছে প্রথমে এসেই দেখেছিল ও ইউরোপিয়ান কোনো একটা কান্ট্রিতেও রয়েছে, যেখানে জীবন ধারণটা ভীষণ শান্ত, কোনো উত্থান পতন নেই, খুব ভালো, কিন্তু ওই প্রেমিককেও ভালোবাসতো, কিন্তু স্বামী হিসাবে পাইনি কেন? কারণ ওর সোলটা চেয়েছিল ওই, দেখো আমাদের সোলের সবার থাকে না কোনো কিছু আমরা উপলব্ধি করব, তার জন্য আমাদের ফিজিক্যাল বডি লাগে। ওর সোলটা চেয়েছিল যে আমি বিদেশের লাইফটা, মানে ওই ধরো অনেক ডেজার্ট আছে, আমি ডেজার্টটা টেস্ট করব, কখনো না কখনো আমি করবই, তো ওই লাইফটা চুজ করেছিল যাতে আমি ওই মেয়েটিকে পাই। এবং আমি বললাম ওটা তোর কে হয়? অ্যানি কে? বলছে হ্যাঁ অ্যানির নাম রোজ, ও আমার সিস্টার ইন ল, আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানে ওর দাদা, মানে এই লাইফে ওরা দাদা বোন ছিল, আর ওই লাইফে ছিল হচ্ছে মানে ওই ননদ আর ইয়ের সম্পর্ক ছিল। তো বললো যে ভীষণ ভালোবাসে আমাকে, প্রচণ্ড ভালোবাসে এবং খুব মানে আমাকে দেখে মানে হয় না ভালোবেসে জড়িয়ে ধরা যে কান্নাটা, সিস্টার ইন ল সাধারণত সব দেশেই তুমি দেখো একটু না একটু একটা জেলাসি ভাইব থাকেই, কিন্তু সেটা কিন্তু ছিল না। এবার ওই লাইফে ওর যেহেতু বর্তমান হাজব্যান্ড ছিল আফ্রিকান, বিয়েটা হয়নি, কিন্তু ওর ওই সুন্দর অ্যাংলোর সাথে যে ছিল তার সাথে ওই অভিজ্ঞতাটা সঞ্চয় করার ছিল, আকাঙ্ক্ষাটা তীব্রতর ছিল, সেই জন্য ওই লাইফটা ওর বেশি দিন ছিল না। ওর 50 মতন বয়সেই ওর মানে কোনো ইস্যু ছিল না, যেহেতু না ইস্যু ছিল না, কারণ ও তো সন্তানকে লাভ করতে চায়নি, ও স্বামী হিসাবে এক্সপিরিয়েন্স করতে চেয়েছিল এই লাইফে, প্রেজেন্ট লাইফে। ওর ওই যে অ্যানি, যে রোজ, সে এই লাইফে ওর মেয়ে হিসাবে এসেছে, বলেছিল বন্ধু হিসাবে আসবো, সন্তান হিসাবে আসবো। এবং ওর ওই হাজব্যান্ড যে আফ্রিকান ছিল, যে ওই লাইফে আর দেশপ্রেমী ছিল, এই লাইফে ওর হাজব্যান্ড হিসাবেই আছে। তো পরপর 3টে লাইফে ও কিন্তু ওর হাজব্যান্ডকে হাজব্যান্ড হিসাবেই পেয়েছে, বাট ওর সোলমেট কখনো ছিল ওর সিস্টার ইন ল, কখনো ছিল ওর ফ্রেন্ড, আর কখনো হচ্ছে ওর মেয়ে। এভাবে ফিরে ফিরে আসে, র্যাপারগুলো চেঞ্জ হয়, মোড়কগুলো চেঞ্জ হয়, মানে আমাদের ফিজিক্যাল বডি শুধু চেঞ্জ হয়, বাইরেটা ভেতরটা সব এক থাকে। আচ্ছা, মানে আজ পুরো একটা পিএলআর সেশনই হয়ে গেল এখানে, একদম মানে এত ঘটনা আমরা শুনলাম, সত্যি ভাবিনি যে এত ঘটনা হয়। আরো অনেক আছে, সেটা তো বললাম তো একটা গোটা দিন লাগবে এরকম বলতে গেলে, হবে না, আমাদের একটা টাইমিং আছে। একদম।
মানে খুবই ভালো লাগলো এই বিষয়টা। আমারও ভালো লাগলো, অনেকদিন ধরেই সব থেকে আমি ভাবছিলাম যে মানে কত কিছু হতে পারে, কি হতে পারে। প্রথমে যখন বিষয়টা নিয়ে দেখছিলাম আমি যে এটা করা যেতে পারে, এই টপিকটা কি হতে পারে কি না হতে পারে, কিন্তু পেছনে যে এত কিছু হতে পারে সেটা আমি জানতাম না। থ্যাংক ইউ, তুমি আসলে আমার। তোমাকেও থ্যাংক ইউ অনেক, কারণ আমার এত কর্মব্যস্ততার মধ্যে আমার এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর হয়তো দরকার ছিল, তাই ডিভাইন এই প্ল্যানটা করেছিল। তো আমাকে ইনভাইট করার জন্য আরও একবার তোমাকে থ্যাংক ইউ, তোমার মানে পুরো টিমটাকে থ্যাংক ইউ। আর যদি আমাদের ডিমান্ড আসে আবার আমরা একদম বসবো অবশ্যই। একদম একদম ঠিক আছে, ধন্যবাদ।